নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন, মনি রায় ঘোষের কলমে একটি দুর্দান্ত রহস্য গল্প, সুন্দর নগরে হত্যা রহস্য। গল্প পাঠে বাক্যবাগীশ, অরিনের ভূমিকায় মৃন্ময় মান্না, নোটের ভূমিকায় ইন্দ্রনীল কুমার, ছোট মাসির ভূমিকায় বর্ণালী, মেশোর ভূমিকায় জয় ভট্টাচার্য, পুলিশ অফিসারের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, অভিজিতের ভূমিকায় রিতম, গণেশের ভূমিকায় সুদীপ্ত সরকার, রত্নার ভূমিকায় আয়ুষী ব্যানার্জি ও অনিমার ভূমিকায় মৌসুমী চক্রবর্তী। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিপ্টলিং মাইন্ড থেকে শ্রাবণ। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, মনি রায় ঘোষের কলমে সুন্দর নগরে হত্যা রহস্য। এই উপন্যাসের মূল চরিত্র অরিন সেন আর নির্মাল্য ওরফে নোটে। বিগত বেশ কয়েক বছর ধরে অরিন আর নোটে একসাথে কাজ করে চলেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছে অরিন, আর নোটে এবার বাংলা অনার্স নিয়ে সেকেন্ড ইয়ার। নোটে অরিনের দূর সম্পর্কের ভাই, কিন্তু নোটেকে অরিন আপন ভাইয়ের মতোই ভালোবাসে, আর নোটেও অরিনকে খুব শ্রদ্ধা করে। মাস্টার্স কমপ্লিট করার পর অরিন চাকরির জন্য নানান জায়গাতে ইন্টারভিউ দিয়েছে, এমনকি সরকারি চাকরির পরীক্ষাতেও বসেছে 2-3 বার। ভেবেছিল নিদেন পক্ষে স্কুল শিক্ষকের চাকরিটা পেয়ে যাবে। মধ্যবিত্ত পরিবারে এর থেকে বেশি কী বা আশা করে ছেলেমেয়েরা, কিন্তু ক্রমশ সেই চাকরিগুলো আজ অসম্ভব হয়ে উঠছে। ছোটবেলা থেকেই গোয়েন্দা গল্প পড়ত অরিন, মনে মনে নিজেকে সেই গোয়েন্দা চরিত্রে বসিয়ে কল্পনা করত। তখন থেকেই প্রাইভেট ডিটেকটিভ হওয়ার খুব ইচ্ছে ছিল ওর, কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলে শখের ডিটেকটিভ হবে এটা শুনেই অরিনের বাবা অরিন্দম সেন বেজায় চটে গিয়েছিলেন। বলেছিলেন, মন দিয়ে পড়াশুনো করে আমায় উদ্ধার করো, শখের গোয়েন্দা হলে পেট চলবে না। সেই থেকেই মনের ইচ্ছেটা মনেই চাপা রেখে দিয়েছিল অরিন। যখন পরীক্ষা দিয়েও চাকরি পাচ্ছে না, তখন নিজেই একটা ছোট অফিস খুলে বসল। সাইনবোর্ডে বড় বড় করে লেখা প্রাইভেট ডিটেকটিভ অরিন সেন, আর তার নিচে নিজের ফোন নাম্বার দেওয়া। প্রথম 2-1টা পাতি চোরের কেস ছাড়া কিছুই আসতো না। রোজ রোজ আর কার বাড়িতেই বা খুন ডাকাতি হয়, আর হলেও বড় বড় পুলিশ অফিসারের কাছে না গিয়ে ওর কাছে আসবেই বা কেন? কিন্তু সেবার বিলেত ফেরত রঞ্জিত চৌধুরীর মার্ডার কেসটা সলভ করেই অরিনের নাম খবর কাগজে বেরোলো। যদিও চৌধুরী বাড়ির লোক সকলেই পুলিশের সাহায্যই নিয়েছিল, কিন্তু অরিন অনেক কাঠখড় পুড়িয়ে পুলিশকে বুঝিয়ে কেসটার তদন্ত নিজের মতো করে চালিয়েছিল। আর পুলিশের আগেই অরিন খুঁজে বার করেছিল মার্ডারারকে। পুরনো শত্রুতার জেরেই মরতে হয়েছিল রঞ্জিত চৌধুরীকে। সে গল্প না হয় আর একদিন বলা যাবে। তা যাই হোক, সেই কেসের পর অরিনকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এখন তার পসার বেশ ভালো। এ যাবৎ বেশ কয়েকটা খুনের কেস সে একাই হাতেই সামলেছে। অবশ্য নোটে নিজেকে তার অরিন্দার অ্যাসিস্ট্যান্ট হিসেবেই ভাবে। বেশ কিছু জায়গাতে অরিনকে সাহায্যও করেও। তার জন্যে মাসের শেষে কিছু টাকা নোটেকে হাত খরচ হিসেবেও দেয় অরিন। অরিন্দা, চলো না কোথাও ঘুরে আসি। অনেক দিন তো হলো, কোথাও যাওয়াও হয় না। তাছাড়া এই কদিন তোমার ওপর দিয়ে যা ধকল গেল, একটু রিফ্রেশমেন্টও প্রয়োজন। তা যা বলেছিস নোটে, কেসটা তো এত জটিল ছিল যে মাথাটাই খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। শেষ পর্যন্ত যে সমাধান করতে পারবো সেটা ভাবতেই পারিনি। ধুর, কি যে বলো তুমি অরিন্দা, তোমার কাছে কেস আসবে আর তুমি সলভ করতে পারবে না, কোনোদিনও হয়েছে কি? যতই জটিল কেস হোক তুমি তুড়ি মেরে সলভ করে দেবে। তাতে তোর অবদানও কম নয় রে নোটে। তুই সাহায্য করিস বলেই তো কেসগুলো সলভ করতে পারি। না গো অরিন্দা, তোমার মাথায় জাদু আছে।
আমি না থাকলেও তুমি ইজিলি কেস সলভ করতে পারবে। যাই হোক, এবার আসল কথাটা বলো তো, আমরা যাচ্ছি কোথায়? আরে দাঁড়া, আগে তো ভাবি কোথায় যাব। বললে কি আর সব হয়ে যায় নাকি? আচ্ছা নোটে, ছোট মাসির বাড়ি গেলে কেমন হয়? ছোট মাসি মানে রনিতা মাসি, যে সুন্দরনগরে থাকে, যাদের বাড়ি অনেক বড়, দুর্গাপুজো হয়। দারুণ হবে অরিন্দা, দারুণ হবে। সুন্দরনগর জায়গাটা দারুণ শুনেছি। মা গিয়েছিল রনিতা মাসির বাড়ি একবার দুর্গাপুজোয়, তোমার মায়ের সাথেই তো। তখন আর আমার যাওয়া হয়নি। হ্যাঁ, বহু বছর আমারও যাওয়া হয় না। কতবার ছোট মাসি যাওয়ার কথা বলেছে, কিন্তু নানান ব্যস্ততায় যাওয়ার হয়ে ওঠেনি। জানিস নটে, ছোটবেলায় মায়ের সাথে খুব যেতাম। কত বড় পুজো হয় মাসির বাড়িতে। পঞ্চমীতে পুজোর ছুটি পড়লেই ছোট মাসির বাড়ি যাওয়ার জন্য মনটা একদম আনচান করত। মাও খুব ভালোবাসত ওখানে যেতে। ষষ্ঠীর দিন সকাল সকাল আমরা রওনা হয়ে যেতাম। সন্ধ্যা হয়ে যেত পৌঁছতে পৌঁছতে। তারপর সপ্তমী থেকে দশমী কি করে যে দিনগুলো কেটে যেত টেরই পেতাম না। একসাথে ভাই বোনেরা মিলে ছুটোছুটি করা, পুকুরে মাছ ধরা, অন্যদের বাগান থেকে পেয়ারা চুরি করা, ঠাকুর দালানা সবার সাথে পুজোর এটা সেটা কাজে সাহায্য করা, সে যে কি অনাবিল আনন্দ। সেসব দিন আর কখনোই ফিরে আসবে না জীবনে। যে অধ্যায়টা একবার চলে যায় তা আর কখনোই ফিরে আসে না। ছোটবেলার কথা খুব মনে পড়ে, জানিস তো। তাহলে আর কি, চলো তোমার ছোটবেলাটা একবার পরিদর্শন করে আসি। দেখবে ওখানে গেলে আবার নতুন করে তোমার সব মনে পড়ে যাবে। আমারও সুন্দরনগরের সৌন্দর্য অবলোকন করা হবে, কি বলো? তাই চল। দুদিন একটু ঘুরে না এলে, নতুন কাজ এলে মনোনিবেশ করতে অসুবিধা হবে। তো ঠিকই বলেছিস, একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন বই কি। তাহলে আর দেরি না করে পরশুই বেরিয়ে পড়ি। আমি আজকেই 2টো টিকিট কেটে নেব, আর কালকের মধ্যে সব গোছগাছ সেরে ফেলবো। তুমি তোমার কোনো দরকারি কাজ থাকলে আজকালের মধ্যে মিটিয়ে নাও, আর ব্যাগটাও গুছিয়ে ফেলো ঝটপট। সুন্দরনগর যাওয়ার কথা উঠতেই অরিনের মনটা ভালো হয়ে গেল। নোটের চোখ দুটো আনন্দে চকচক করতে লাগল। সুন্দরনগরের সাথে অরিনের ছোটবেলার অনেক সুখস্মৃতি জড়িয়ে আছে। তাই দুদিনের কোথাও যাবার কথা উঠতেই সুন্দরনগরের কথাটাই প্রথম মাথায় গেল। এবার ছোট মাসিকে একটা ফোন করে জানিয়ে দিতে হবে যাতে স্টেশনে গাড়ি পাঠিয়ে দেয়, নয়তো পৌঁছতে রাত হলে গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যাবে না। যেমন ভাবা তেমন কাজ। দুদিনের মধ্যে অরিন আর নোটে নিজেদের টুকটাক কাজ মিটিয়ে ব্যাগপত্র গুছিয়ে রওনা হলো সুন্দরনগরের উদ্দেশ্যে। ভোর তখন 5:30। অরিন আর নোটে একদম রেডি। নোটের তো সারা রাত ঘুমই হয়নি। অরিন অবশ্য ঘুমিয়ে নিয়েছে বেশ খানিকটা। এটাকেই বোধহয় বয়সের পার্থক্য বলে। অল্প বয়সে যে উত্তেজনা মানায়, একটু বয়স বাড়লে সেটা আর মানায় না, মনও আর সায় দেয় না। নোটে আগের দিন বিকেলে চলে এসেছে অরিনদের বাড়িতে, কারণ অরিনদের বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরে নয়। 6:10 ট্রেন, 5:45 বেরোলেই এনাফ। 10 মিনিটের রাস্তা, তার উপর এত সকালে রাস্তায় ভিড়ভাড়টাও নেই, ইজিলি পৌঁছে যাবে। অরিনের 2টো সুটকেস আর নোটের একটা। অরিনের মা তার বোনের জন্য অনেক কিছু দিয়েছে, তাতেই একটা সুটকেস ভরে গেছে। এত বছর পর অরিন সুন্দরনগর যাচ্ছে শুনে অরিনের মা দীপালি দেবীও বেশ খুশি। তাই বোনের জন্যে একটা জামদানি শাড়ি, বোনের ছেলের জন্য পাঞ্জাবি, বোনের বরের জন্য একটা ঘড়ি, আরও অনেক কিছু দিয়েছেন। সঙ্গে বোনের পছন্দের তিলের নাড়ু আর হলদিরামের শনপাপড়ি দিতেও ভোলেননি। রান্না করেও দিতে চেয়েছিলেন, কিন্তু অরিনের ধমক খেয়ে সেটা আর সাহসে কুলোয়নি। মোটামুটি 6টা বাজতে 20 মিনিট বাকি থাকতেই রওনা হলো অরিনরা। মা খুব তাড়া দিচ্ছিল অরিনকে, যতই স্টেশনের কাছে হোক একটু সময় হাতে রেখেই বেরোনো ভালো। এত দূরের রাস্তা পৌঁছতে হবে, সেই সন্ধে হবে, আর ট্রেন লেট থাকলে তো কথাই নেই, রাতও হতে পারে। রতন টোটোওয়ালাকে আগেই বলে রাখা ছিল,
তাই একদম পারফেক্ট টাইমে রতন এসে হাজির। নর্মাল দিনে এতটুকু রাস্তা অরিন হেঁটেই যায়, কিন্তু দুখানা সুটকেস নিয়ে হাঁটা সম্ভব নয়, তাই অগত্যা রতনকে খবর দিয়েছিল। বাড়ি থেকে চা বিস্কুট খেয়েই বেরিয়েছে ওরা। মা অবশ্য ট্রেনে খাবার জন্য জলখাবার করে দিয়েছে, যাতে ট্রেনে উঠেই বাইরের খাবার খেতে না হয়। ট্রেন একদমই ফাঁকা, যদিও একটু পর থেকেই আস্তে আস্তে ভিড় বাড়বে। আপাতত আরাম করে পা ছড়িয়ে বসল দুজন। এত সকালে আজকাল অরিনের ঘুম ভাঙে না, তাই সকালের মনোরম দৃশ্য আজকাল খুব একটা দেখার সৌভাগ্য হয় না। নোটের অবশ্য সকাল সকাল টিউশনি থাকে, নিজের পড়া তো আছেই, আবার দুটো টিউশনি নিজেও পড়ায়। ওই টুকটাক হাত খরচা উঠে যায় আর কি। যদিও নোটের বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, মাইনেপত্র বেশ ভালোই, তবু টাকা তো আর কারো বেশি হয় না, তাই পড়ার ফাঁকে দুটো 6-এর বাচ্চাকে পড়ায়। 7:30 বাজতেই নোটের খিদে পেয়ে গেল। সকাল সকাল ঘুম থেকে ওঠার এই এক জ্বালা, তাড়াতাড়ি পেটে টান পড়ে যায়। অরিনেরও অল্প অল্প খিদে পেয়েছে, তবে নোটের মতো খিদে ছটফট করছে না মোটেও। আসলে দীপালি মাসিমণির হাতের লুচি আর সাদা আলুর তরকারি নোটের ভীষণ পছন্দ, তাই যখন শুনেছে মাসিমণি লুচি বানিয়েছে অত সকালে উঠে, তখন খিদের আর কি দোষ। সঙ্গে আবার কালু ময়রার দোকানের স্পেশাল কালাকাঁদ আর লাড্ডু, উফ, মানে শুনলেই জিভে জল। ভিড় বাড়ার আগে ব্রেকফাস্টটা করে নেওয়াই যথাযথ বলে মনে হলো অরিনের। এরপর যা ভিড় হয়ে যাবে, তাতে এত খাবার বার করে খাওয়া আর সেগুলো গুছিয়ে রাখা একটু মুশকিল। তাই আর দেরি না করে খাবারগুলো বার করে গুছিয়ে নিয়ে বসল। নোটে তো বেশ মজা করে খেলো, কিন্তু এত সকাল সকাল এত তৈলাক্ত খাবার অরিনের খুব একটা ভালো লাগলো না। তবুও খেলো অল্প করে। খাওয়া দাওয়া হলে বেশ আরাম করে বসলো দুজন। একটার পর একটা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে ট্রেন। এক গন্তব্য ছেড়ে অন্য গন্তব্য, কংক্রিটের শহর ছেড়ে আস্তে আস্তে সবুজের দেশে প্রবেশ করছে ট্রেনটি। জীবনটাও কিন্তু ঠিক এরকমই দ্রুত গতিতে চলছে। কত চেনা মানুষ, কত চেনা পরিবেশ পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলে। পিছনে ফিরে তাকানোর আর সময়ও থাকে না। গাছপালা, ঘর বাড়ি এক এক করে দূরে সরে যাচ্ছে। জীবন থেকে কিছু মানুষ ঠিক এইভাবেই দূরে সরে যায়, যাদের আর কখনো খুঁজে পাওয়া যায় না। কখন যে অরিন আর নোটের চোখে ঘুম চলে এলো, সেটা আর ওদের কারোরই খেয়াল নেই। টানা বেশ কিছুক্ষণ ঘুমোলো দুজন। তারপর এক হকারের চেঁচামেচিতেই ঘুম ভাঙল। ঝালমুড়ি নিয়ে উঠেছে, সেটাই চিৎকার করে জানাচ্ছে সবাইকে। দুঠোঙা ঝালমুড়ি কিনে দুজনে খেতে শুরু করলো। অরিন খুব একটা ঝাল পছন্দ করে না, তাই ওর ঠোঙায় লঙ্কা কম দিতে বারণ করলো। খাওয়া দাওয়া হলে বেশ আরাম করে বসলো দুজন। একটার পর একটা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে ট্রেন। এক গন্তব্য ছেড়ে অন্য গন্তব্য। কংক্রিটের শহর ছেড়ে আস্তে আস্তে সবুজের দেশে প্রবেশ করছে ট্রেনটি। জীবনটাও কিন্তু ঠিক এই রকম দ্রুত গতিতে চলেছে। কত চেনা মানুষ, চেনা পরিবেশ পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলেছে। পিছনে ফিরে তাকানোর সময়ও আর থাকে না। গাছপালা, ঘরবাড়ি এক এক করে দূরে সরে যাচ্ছে। জীবন থেকেও ঠিক একই রকমভাবে কিছু মানুষ দূরে সরে যাচ্ছে, আর কখনোই খুঁজে পাওয়া যায় না। কখন যে অরিন আর নোটের চোখে ঘুম চলে এলো, সেটা আর ওদের কারোরই খেয়াল নেই। টানা বেশ কিছুক্ষণ ঘুমোলো দুজন। তারপর এক হকারের চেঁচামেচিতে ঘুম ভাঙল। ঝালমুড়ি নিয়ে উঠেছে, সেটাই চিৎকার করে জানান দিচ্ছে। দুঠোঙা ঝালমুড়ি কিনে দুজনে খেতে শুরু করলো। অরিন খুব একটা ঝাল পছন্দ করে না, তাই ওর ঠোঙায় লঙ্কা দিতে বারণ করে দিল। কিন্তু নোটে
বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিল। তারপর সেটা খেতে খেতে তার নাকের জল আর চোখের জল এক হলো। সেটা দেখে অরিন হেসে কুপোকাত। ঝাল খেলে যখন এই অবস্থা হয় তখন ঝাল খেতে যাস কেন বাপু? কেউ কি মাথা দিব্যি দিয়েছে যে ঝালটা খেতেই হবে তোকে? আরে অরিন্দা, তুমি বুঝবে না ঝাল খাওয়ার কি মজা। ঝাল খেয়ে যদি চোখের জল নাকের জল এক না হয় তাহলে আর ঝাল খেয়ে লাভ কি তুমি বলো? তুমি জানো আমি ভাতের পাতে 2-3টে কাঁচা লঙ্কা একসাথে খেয়ে নিই। মা তো বলে কাঁচা লঙ্কা খেলে নাকি বুদ্ধি বাড়ে, আর তোমার সাথে থাকতে হলে বুদ্ধি না বাড়লে চলবে বলো? ও আচ্ছা, তাহলে তুই বলতে চাইছিস আমার মাথায় ছিটে পোটাও বুদ্ধি নেই, তাই তো? উমা, সেটা কখন বললাম আমি? তোমার বুদ্ধি নেই তো কার আছে? হ্যাঁ কেন? এক্ষুনি তো বললি কাঁচা লঙ্কা খেলে বুদ্ধি বাড়ে, কিন্তু আমি তো ঝাল একদমই খাই না, তাহলে আমার মাথায় বুদ্ধি হবে কোত্থেকে? ধুর, তুমি না সত্যি। আমি কি তাই বললাম? তুমি তো বুদ্ধি নিয়েই জন্মেছো, তোমার আর ঝাল খাওয়ার প্রয়োজনটা আছে কোথায়? আমি তো আমার কথা বললাম। হয়েছে, আর কথা না বলে মুড়িটা শেষ কর, তারপর সামনে কোনো স্টেশনে থেকে কিছু খাবার কিনে নেবো হালকা করে। ট্রেনে আর বেশি ভারী কিছু খাবো না। কলা, পাউরুটি আর ডিম সেদ্ধ নিলেই মোটামুটি সন্ধ্যের আগে আর খেতে পাবে না। পেলে টুকটাক কিছু একটা কিনে খেয়ে নেওয়া যাবে। আর এটা সেটা তো উঠছেই, কি বলিস নটে? একদম গুরুবাক্য শিরোধার্য। ট্রেন একদম সঠিক টাইমে সুন্দরনগর পৌঁছল। ছোট মাসি আগে ভাগেই গাড়ি পাঠিয়ে দিয়েছে, আর মেশো নিজে এসেছে ওদের নিতে। ট্রেন থেকে নেমে একটু এগিয়ে যেতেই মেশোকে দেখতে পেল অরিন। ছোট মাসির বাড়িতে অনেক বছর আগে এলেও মাসিরা ছুটি ছাটা পেলেই কলকাতা আসে। যদিও মাঝখানে লকডাউনের জন্য 2019-এর পর আর আসেননি এদিকে। মেশো আগের থেকে বেশ খানিকটা রোগা হয়েছে, আর মাথার অবশিষ্ট চুলগুলোও ঝরে গেছে। মেশোকে দেখেই অরিন আর নোটে প্রণাম করল। মেশো অরিনকে থামিয়ে প্রণাম না নিয়ে ওকে জড়িয়ে ধরল। থাক 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 বাবা, তোর জন্য বড্ড গর্ব হয় রে অরিন। প্রায় সময় তোর ছবি খবরের কাগজে দেখতে পাই। তোর মাসি তো তোর নামে 2 গ্রাস ভাত বেশি খায়। সবসময় তোর প্রশংসায় পঞ্চমুখ। সত্যি খুব ভালো কাজ করছিস। আরে কি যে বলো মেশো, তেমন কিছু আর করতে পারলাম কই, এখনো তো অনেক কিছু করা বাকি। আচ্ছা চল চল, বাড়ি যেতে যেতে কথা হবে। তোর মাসি অধীর আগ্রহ অপেক্ষা করছে তোদের জন্য। স্টেশন থেকে আধ ঘন্টার রাস্তা। ছোট মাসির বাড়ির চারদিকটা সবুজ আর সবুজ। একটু দূরেই সবুজ পাহাড় একে অপরের গায়ে লেগে দাঁড়িয়ে আছে, যেন একজনের গা ঘেঁষে আর একজন দাঁড়িয়ে এক অজানা গল্পের সাক্ষী হয়ে। রাতের অন্ধকারে পাহাড়ের দিকে তাকালে মনে হয় যেন কোন অন্ধকার রাজ্যে এক দৈত্যরাজ পাহারা দিচ্ছে। এ এক অদ্ভুত দৃশ্য। বাড়িতে ঢুকতেই ছোট মাসি জড়িয়ে ধরল অরিনকে। অরিন প্রণাম করল ছোট মাসিকে, নোটেও প্রণাম করল। নোটে এই প্রথম এলো সুন্দরনগরে, তাই ওর কাছে সবটাই নতুন। কিছু সময়ের মধ্যেই দুজন ফ্রেশ হয়ে নিল। দুজনেরই বড্ড খিদে পেয়েছে, সেটা বলার আর অপেক্ষা রাখে না। ওদের ফ্রেশ হবার মধ্যেই ছোট মাসি ওদের জন্য জলখাবার রেডি করে ফেলল। জলখাবার তো আর নয়, এ যেন এলাহি আয়োজন। 5-6 রকমের মিষ্টি, সিঙাড়া, চিকেন পকোড়া, ঘরে তৈরি করা আলুর চপ, কুকিজ, কফি আর কত কি। অরিনের তো এসব দেখে চক্ষু চড়ক গাছ। নোটে তো ভীষণ খুশি। এত খাবার দেখে সারাদিনের ট্রেন জার্নি কোথায় উধাও হয়ে গেল তা তারা বুঝতে পারল না। এসব কি করেছো তুমি ছোট মাসি? এত খাবার একসাথে খাওয়া যায় নাকি? তাও আবার এই সময়? এরপর ডিনার করবো কি করে? নাকি তুমি এটা ডিনার হিসেবে দিয়েছো? চুপ করে বসতো আগে তুই। কোথায় এত খাবার? যা দিয়েছি দুজনে ঠিক খেতে পারবি। সারাটা দিন তো ট্রেনে কিছু খাওয়া হয়নি, এখন এটুকু খেতে পারবি না? আচ্ছা ডিনার না হয় একটু দেরিতেই খাবি, তাহলেই তো হলো। একদমই এত খেতে পারবো না মাসি। নোটের কথা বলতে পারবো না, কিন্তু আমার পক্ষে একদমই সম্ভব নয়। মেশো, তুমি একটু হাত লাগাও আমাদের সাথে। সে না হয় হলো, কিন্তু তোমাকে কিন্তু আমাদের তোমার গোয়েন্দাগিরির গল্প শোনাতে হবে। এই দাঁড়াও তো,
তুমি আগে ওদের ঠিক করে খেতে দাও, তারপর ওসব গল্প টল্পটায় শোনা হবে। অরিন শুরু করার আগেই নোটে খেতে শুরু করে দিয়েছে। সত্যিই বেচারার বড্ড খিদে পেয়েছে, সেটা ওর খাওয়া দেখলেই বোঝা যাচ্ছে। খেয়ে দিয়ে বেশ গুছিয়ে বসলো বসার ঘরের সোফাটাতে। ছোট মাসি, মা তোমার জন্য কী সব যেন পাঠিয়েছে, দাঁড়াও সুটকেস থেকে বের করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সে দিবি ক্ষণ। তুই তো আর এক্ষুনি পালিয়ে যাচ্ছিস না, আগে তোর সাথে একটু ভালো করে গল্প করি। কতদিন বাদে তুই এলি বলতো? ছোটবেলায় কত আসতিস, প্রত্যেক পুজোতে দিদির সাথে তুই আসতিস, আর এখন না দিদি আসে আর না আসিস তুই। ছেলে মেয়েরা বড় হয়ে গেলে এরকমই হয়। আমার ছেলেটাও তো সেই ব্যাঙ্গালোরে পড়ে আছে, বছরে সেই পুজো ছাড়া তার আর আসার সময় হয় না, তা ওই 4টে দিনের জন্য। তুই বলতো বাবা, ওইটুকুতে কি আর মা বাবার মন ভরে? বেশ কিছুক্ষণ গল্প করার পর অরিন সুটকেস খুলল। তারপর ছোট মাসির জন্য মায়ের পাঠানো জিনিসগুলো বার করে মাসির হাতে দিল। এ কি কি করেছে রে এসব বর্দি? এত কিছু পাঠিয়েছে, কোনো মানে হয় বলতো? এত কিছু এভাবে টেনে আনতে তোর কষ্ট হয়েছে বল? একদমই কষ্ট হয়নি ছোট মাসি, ট্রেন নিয়ে এসছে টেনে, আমি তো আর টানিনি। এটা বেশ খাসা বলেছিস অরিন। এত উপহার পেয়ে আমরা খুবই আপ্লুত, সব থেকে বেশি আপ্লুত তোকে আর ওই নোটেকে পেয়ে। আমারও কিন্তু হেব্বি লাগছে এখানে এসে। ভাগ্যিস অরিন্দার মাথা থেকে এখানে আসার প্ল্যানটা বেরিয়েছিল, নয়তো তো এখানে আসাই হতো না। হ্যাঁ রে নোটে, তোর মাও বেশ কয়েকবার এসেছে বর্দির সাথে, কিন্তু তুই তো একবারও আসিসনি। তোর মা এখানে আসতো আর তুই তোর বাবার সাথে তোদের পাড়ার পুজোতে থাকতিস। হ্যাঁ গো রনিতা মাসি, পাড়ার পুজো ছেড়ে একদম আসতে ইচ্ছা করে না। পুজোর ওই কটা দিন কলকাতার রূপটাই বদলে যায়। বাবাকেও কখনো দেখিনি পুজোতে বাইরে যেতে। তা ঠিক, দুর্গা পুজোতে বাবা কলকাতা ছেড়ে খুব কম মানুষই বাইরে বেড়াতে যায়, বরং আমাদের এদিক থেকে অনেকেই কলকাতায় চলে যায় পুজো উপভোগ করতে। গল্প করতে করতে প্রায় রাত 10:30 বেজে গেল। ছোট মাসি তাড়া দিল ডিনারের জন্য, কিন্তু অরিন, নোটে আর ছোটমেশ্বর গল্প তো শেষ হবার নামই করে না। আসলে অনেক দিন পর এলে এমনটাই হয়। শেষমেশ ছোট মাসির তাড়া খেয়ে সবাই বসলো ডিনার করতে। এখানেও বিশাল আয়োজন, ভাত, রুটি, সবজি, চিকেন, এগ কারি, আলু ভাজা, কোনোটাই বাদ দেয়নি রান্না করতে। নোটে খাদ্যরসিক মানুষ, তাই রকমারি খাবার দেখলে তার বেশ আনন্দই হয়, কিন্তু স্বাস্থ্য সচেতন অরিন এত রাতে এত কিছু দেখে বেশ ভয়ই পেল। ছোট মাসি, আমি কিন্তু এত কিছু একদমই খেতে পারবো না। আমি অল্প ভাত আর একটা রুটি নেব, সাথে একটু চিকেন আর আলু ভাজা, বাকি সব নোটে খাবে। হ্যাঁ খাবই তো, তোমার মতো না খেয়ে আমি শোকাতে পারবো না। এত অল্প খেয়ে কী করে যে এত ক্রিমিনাল ধরো তুমি, কে জানে বাপু। আমার তো না খেলে মাথা কাজই করে না। তা বেশ নোটে, তোর যত ইচ্ছে তুই তত খাবি, না হলে রান্না করতে কি ভালো লাগে বল? এই অরিন, তুই একটু ভালো করে খা তো বাবা, স্বাস্থ্য নিয়ে না হয় আবার পরে বাড়িতে গিয়ে ভাবিস। খেয়ে দে অরিন আর নোটে দোতলার গেস্ট রুমে চলে গেল শুতে। এই ঘরের জানলা দিয়ে দূরের পাহাড় দেখা যায়। এখন রাতে অবশ্য ভালো করে দেখা যাবে না, কিন্তু দিনের বেলা এই ঘরটার ভিউটা দারুণ। খুব ভোরে উঠেছে দুজনে, তাই বেশি কথা না বলে দুজনেই ঘুমিয়ে পড়ল। কাল নোটেকে চারপাশটা ভালো করে ঘুরে দেখাবে, এরকমটাই কথা হলো নোটের সাথে। আজ খুব সকালে ঘুম ভেঙে গেছে নোটের। কোথাও বেড়াতে গেলে এটাই হয় নোটের সাথে। যতই ভাবে একটু বেলা পর্যন্ত ঘুমোবে, কিন্তু সেটা আর হয় না। আসলে নতুন জায়গায় গেলে যতক্ষণ না সেই জায়গাটা ভালো করে ঘুরে দেখবে ততক্ষণ ওর শান্তি নেই। ওদিকে অরিন নাক ডেকে ঘুমোচ্ছে। ওর কাছে অবশ্য জায়গাটা নতুন নয়, আর সকালে ওঠার অভ্যাসও নেই অরিনের। 9টা না বাজলে তার ঘুম ভাঙে না। নোটে তাই অরিনকে আর ডাকল না,
ঘরের লাগোয়া বাথরুম থেকে সব সেরে দাঁত ব্রাশ করে একটা ট্রাউজার পরে নিচে নেমে এলো। সকাল এখন 6:45। ছোট মেশো 6টা নাগাদ উঠে পড়েছে। ছোট মাসিও উঠে পড়েছে কিছুক্ষণ আগে। অরিন্দের জন্য ভালো মন্দ ব্রেকফাস্ট বানাতে হবে, সেটাই এখন ছোট মাসির চিন্তা। যদিও হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য মিনতি মাসি রয়েছে, তবুও রান্নাটা ছোট মাসি নিজের হাতেই করে। বাইরের লোকের রান্না ছোট মেশো খেতে চায় না। গুড মর্নিং মেশো। ভেরি গুড মর্নিং নোটে। এত তাড়াতাড়ি উঠে পড়লে যে, রাতে কি ঘুম হয়নি নাকি? না না মেশো, ঘুম ভালোই হয়েছে। আসলে কোথাও বেড়াতে এলে আমি আবার বেলা অবধি ঘুমাতে পারি না। খালি মনে হয় বাড়িটা একটু বেরিয়ে আসি সকাল সকাল। এক এক জায়গার এক এক রকম সৌন্দর্যের ডালি সাজিয়ে রাখে সকালবেলা, তাই সকালের সৌন্দর্য কখনোই বেলায় পাওয়া যায় না। বাহ, বেশ গুছিয়ে কথা বলো তো তুমি। সত্যি সকালের সৌন্দর্য কখনোই বেলায় পাওয়া যায় না। আর এরকম গ্রাম বাংলার সকাল একটু আলাদাই হয়। আমি বরাবরই সকালে উঠি, ওই বেলা পর্যন্ত ঘুম আমার একদম পোষায় না। অবশ্য আমাদের ফ্যাক্টরিতে আমি একটু বেশ বেলা করেই যাই। তোমার তো সাবানের ফ্যাক্টরি, তাই না মেশো? আমি একদিন তোমার ফ্যাক্টরিতে যাব, কি করে সাবান তৈরি করে দেখব। হ্যাঁ, অবশ্যই যাবে। এসেছো যখন পুরো সুন্দরনগর ঘুরে দেখবে। আমি হয়তো বেশি সময় দিতে পারবো না, কিন্তু অরিন সবটাই চেনে। দেখো, ওই তোমার সব ঘুরিয়ে দেখাবে। চলো এবার দুজনে বসে একটু চা খাই। ওই সকালে এক কাপ আদা চা না খেলে আমার আবার এনার্জি আসে না। ঠিক আছে মেশো, তুমি চা খাও, আমি বরং একটু সামনে থেকে হেঁটে আসি, এসে চা খাবো। ততক্ষণে আশা করি অরিন্দা উঠে পড়বে। তখন কিন্তু তোমাকেও আমাদের সাথে আর এক কাপ চা খেতে হবে। আচ্ছা, তাই হবে, তাই হবে। তোমার মাসি যদি আরো এক কাপ চা দিতে রাজি থাকে, আমার খেতে আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, তুমি চাও, আমি রান্নাঘরে গিয়ে দেখি চা হলো কিনা। নোটে হাঁটতে চলে গেল। যদিও ও এখানকার রাস্তাঘাট কিছুই চেনে না, তবুও সঙ্গে ফোন আর ওয়ালেট থাকলে অচেনা রাস্তা চেনা হয়ে যায়। সত্যি সুন্দরনগরের সৌন্দর্য একদম আলাদা। এখানে পুকুর আছে, নদী আছে, আবার দূরে পাহাড়ও আছে, সব যেন মিলেমিশে একাকার। একপাল গরু তাদের মালিকের সাথে পা মিলিয়ে মাঠের দিকে যাচ্ছে। এই দৃশ্য গ্রাম বাংলা ছাড়া আর কোথায় বা দেখা যায়? একদল ছেলে ছোকরা নিমের ডাল দিয়ে দাঁত মাজতে মাজতে পুকুর ঘাটের দিকে যাচ্ছে। কিছু জোয়ান লোক নিজেদের কাজে বেরিয়েছে। ঘরে ঘরে কয়লা উনুন জ্বলে উঠছে। মেয়ে বউরা তাদের গেরস্তির কাজকর্ম শুরু করেছে। চারিদিকে এক অপরূপ দৃশ্য। শহরের মানুষের কাছে এই সৌন্দর্যের স্বাদই আলাদা। তারা সারা বছর কংক্রিটের শহরে থেকে এই মাটির গন্ধ তাদের মনে নেশা ধরায়। মনে হয় সারা জীবন যদি এইখানেই থেকে যাওয়া যেত। এসব ভাবতে ভাবতেই এক মনে রাস্তা ধরে হাঁটছিল নোটে। হঠাৎ একটা বড় বাড়ির সামনে বেশ কিছু লোকের জটলা দেখে ওদিকে এগিয়ে গেল নোটে। কোনো একটা ব্যাপার ঘটেছে যেটা নিয়ে বেশ সবাই উদ্বিগ্ন। বাড়িটার কাছে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো নোটে। দাদা, কি হয়েছে এখানে? কোনো সমস্যা? হ্যাঁ দাদা, এই বাড়ির মালিক গতকাল রাত্রে গলায় দড়ি দিয়েছেন। সে কি? কেন? কেউ পুলিশে খবর দেয়নি? এখনো মনে হয় দেওয়া হয়নি। একটু আগেই ওনার ঘরের দরজা ভাঙা হয়েছে। তারপর নোটে ভিড় ঠেলে ভেতরের দিকে গেল। বাড়ির লোক কান্নাকাটি করছে। ডেড বডিটা এখনও নামানো হয়নি, পাখার সাথে ঝুলে আছে এখনও। পুলিশ কেস, তাই কেউ হাত দিতে সাহস পাচ্ছে না। নোটে বেশ কিছুক্ষণ ডেড বডিটার দিকে তাকিয়ে রইল। তারপর উপস্থিত একজনকে বলল, পুলিশ আসা পর্যন্ত আপনারা কেউ ডেড বডিতে হাত দেবেন না, আমি এক্ষুনি আসছি। বলেই নোটে দৌড় লাগালো ছোট মাসির বাড়ির দিকে। ব্যাপারটা এক্ষুনি অরিন্দাকে জানাতে হবে, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। নোটে ছুটতে ছুটতে ছোট মাসির বাড়ি এসে পৌঁছল। রীতিমতো হাঁপাচ্ছে নোটে। কি হে নোটে বাবু, গেলে হেঁটে আর এলে ছুটে? তা এত তাড়াতাড়ি সুন্দরনগরের সৌন্দর্য অবলোকন করা হলো? মেশো, একটা বাড়িতে খুন হয়েছে। অরিন্দা কি ঘুম থেকে উঠেছে?
সকাল সকাল খুনের কথা শুনে ছোট মেশোর তো চক্ষু চড়ক গাছ। গোল গোল চোখ করে নোটের দিকে তাকিয়ে রইল। এর মধ্যে অরিনও চোখ ডলতে ডলতে নিচে নেমে এলো। নোটেকে এভাবে হাঁপাতে দেখে জিজ্ঞেস করল, কি রে ভাই, সকাল সকাল এত হাঁপাচ্ছিস কেন? জঙ্গলে বাঘ ডাক চোখে পড়লো নাকি? অরিন্দা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, একটা বাড়িতে খুন হয়েছে এখানে একজন। কি খুন? কে? কোথায়? হ্যাঁ অরিন্দা, গলায় দড়ির কেস। তুমি শীঘ্রই চলো। গলায় দড়ি? তাহলে আবার খুন বলছিস কেন? আরে কারণ আছে বলেই তো বলছি, তুমি চলো। আরে বাবা, এটা তো পুলিশ কেস, আমাকে না ডাকলে আমি যাই কি করে? ওরা তো আর আমাকে অ্যাপয়েন্ট করেনি। এতক্ষণে হয়তো পুলিশ চলে এসেছে, তুমি অন্তত একবার গেলে দেখতে তো পারবে। দেখতে তো কোনো ক্ষতি নেই। ও মেশো, অরিন্দাকে যেতে বলো না প্লিজ। আর তুমিও চলো, তাহলেই বুঝতে পারবে আমি কেন বলছি এটা খুন। নোটের ব্যস্ততা দেখে এবার ব্যাপারটা সিরিয়াসই মনে হচ্ছে অরিনের। তাই কোনো রকমে মুখ চোখ ধুয়ে রওনা হলো নোটের সাথে। ছোট মেশো চলল ওদের সাথে। পেছন থেকে ছোট মাসি বলল, আরে সব চললি কোথায়? আমার যে চাদল খাবার সব রেডি। দাঁড়া দাঁড়া, খেয়ে যা অন্তত। দাঁড়াও, আগে ব্যাপারটা দেখে আসি। নোটে বলছে খুন হয়েছে কেউ। আমাদের এই সুন্দরনগরে খুন খারাপই তো কখনো হয় না। আজ কি এমন হলো যে খুন হয়ে গেল? ব্যাপারটা দেখে না আসা পর্যন্ত জল খাবার খেতে পারবো না। চলো চলো অরিন, ব্যাপারটা গিয়ে দেখে আসি। অরিন, নোটে আর ছোট মেশো দ্রুত বেরিয়ে গেল। বাড়িটা অজয় মুখার্জির। মেয়ে জামাই, ছেলে ছেলের বউ, নাতি নাতনি নিয়ে তার ভরা সংসার। মেয়ে জামাই অবশ্য বেড়াতে এসেছে দিন দুয়েক হলো। বাড়িতে দুজন কাজের লোকও রয়েছে, একজন পুরুষ একজন মহিলা। গত রাতে অজয়বাবু সকলের সঙ্গে বসেই ডিনার করেছেন। মেয়ে জামাই আসার সুবাদে বেশ ভালো মন্দ রান্নাও হয়েছিল। গল্প করতে করতে সকলে রাতের খাবার খেয়েছে। তারপর অজয়বাবু নাতি নাতনিদের সাথে একটু সময় কাটিয়ে নিজের ঘরে ঘুমোতে চলে গেছেন। কিন্তু তারপর এমন কি হলো যে গলায় দড়ি দিতে হলো? খুব ভোরে ঘুম ভাঙে অজয়বাবুর। রোজ মর্নিং ওয়াকে যাওয়ার অভ্যাস, কিন্তু আজ বেলা 7টাতেও দরজা খোলেননি তিনি, যেটা কোনো দিন হয় না। ছেলের বউ রত্না ডাকতে গেলে দেখল ভেতর থেকে কোনো আওয়াজ নেই। তখনই চিৎকার করে সকলকে ডাকতে লাগলো সে। তারপর অজয়বাবুর ছেলে অভিজিৎ দরজা ভেঙে দেখে বাবা পাখার সাথে ঝুলছে। তারপরই কান্নাকাটির রোল পড়ে যায় সারা বাড়িতে। আর সেই কান্নাকাটির শব্দ শুনেই পাড়ার লোক জড়ো হয়ে গেছে। অজয়বাবুর গলায় দড়ি দেওয়ার কারণ বাড়ির লোক খুঁজে পাচ্ছে না। যে মানুষটা কাল রাতেও হেসে খেলে ঘুমোতে গেল, নিজের ঘরে গিয়ে সে গলায় দড়ি দেবেই বা কেন? নোটে অরিন আর ছোট মেশো পৌঁছে গেল মুখার্জি বাড়িতে। বাড়ির সামনে ভিড় আরও বেড়েছে। মানুষের কৌতূহলের তো কোনো শেষ নেই। অবশ্য অজয়বাবুকে পাড়ার সকলেই শ্রদ্ধা করতেন। অজয়বাবু এই পাড়ার একজন বিশিষ্ট ব্যক্তি। শুধু অনেক টাকা পয়সার মালিক তিনি তাই নয়, তার উদারতার নজিরও কম নেই। পাড়ার সকলের পাশেই তিনি সর্বদা থাকার চেষ্টা করতেন। কারো অসুখে হসপিটালে টাকা দেওয়া, কারো মেয়ের বিয়ে, কারো ছেলে বেকার, একটা কাজের জোগাড় করে দিতে হবে, সবটাতেই সবাই অজয়বাবুর কাছে আসতেন। আর তিনি তার যথাসাধ্য চেষ্টা করতেন। এমন একটা মানুষের এহেন পরিণতি কেউ যেন মানতেই পারছে না। দেখি একটু সরুন তো। ভিড় ঠেলে অরিন, নোটে আর ছোট মেশো মানে সুবিমলবাবু মুখার্জি বাড়িতে প্রবেশ করল। সেখানকার দৃশ্য সত্যিই খুব প্যাথেটিক। সবাই কাঁদছে, এমনকি বাচ্চাগুলো কেঁদে চলেছে সমানে। অবশ্য সেটাই তো স্বাভাবিক। কাছের মানুষ এভাবে চলে গেলে কষ্ট তো হবেই। পুলিশ চলে এসেছে ইতিমধ্যেই। গলার দড়ির কেস, পুলিশকে তো আসতেই হবে। এখনও বডিটা ঝুলছে,
তবে ওই ঘরটাতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অরিনকে দেখে ইন্সপেক্টর স্বপন কুণ্ডু বললেন, আরে মিস্টার সেন, আপনি এখানে? আরে ইন্সপেক্টর কুণ্ডু, নাইস টু মিট ইউ। অ্যাকচুয়ালি এখানে আমি বেড়াতে এসেছি। আমার ছোট পাশের বাড়ি এখানে। ওই জন্যই হয়তো কথায় বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। তা যা বলেছেন অফিসার, সকাল সকাল এরকম একটা ঘটনা শুনে না এসে থাকতে পারলাম না। একবার বডিটা দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, আপনি চাইলে দেখতেই পারেন। তবে সুইসাইড কেস, তাই দেখেও বোধহয় কোনো লাভ নেই। অরিন অজয়বাবুর ঘরে ঢুকে ভালো করে বডিটা দেখতে লাগলো। একটা খটকা লাগলো অরিনের। এসব কেসে সাধারণত জিভটা একটু বেরিয়ে থাকে আর চোখটাও পুরো বন্ধ হয় না, কিন্তু অজয়বাবুর মুখে সেরকম কোনো চিহ্নই দেখা গেল না। আচ্ছা অফিসার, বডিটা পোস্টমর্টম হবে তো? হ্যাঁ সে তো হবেই, সুইসাইড কেস যখন পোস্টমর্টম তো করতেই হবে। সেটারই ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব। কেন বলুন তো, আপনি কি অন্য কিছু সন্দেহ করছেন? সেটা এখনো বলতে পারছি না, আগে পোস্টমর্টম রিপোর্টটা আসুক, তারপর দেখছি। আপনার মুখ দেখেই বুঝতে পারছি আপনি ব্যাপারটা খুব সহজভাবে নিচ্ছেন না, কিন্তু আমার তো ব্যাপারটা সুইসাইড বলেই মনে হচ্ছে। অজয়বাবু এই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, ওনাকে কে মারবে বলুন? ওনার তো শত্রুও নেই যতদূর জানি। দেখুন অফিসার, আমাদের জানার বাইরেও এই পৃথিবীতে অনেক কিছু ঘটে, আর এই পৃথিবীতে সবাই অজাত শত্রু নয়। কারো শত্রু সংখ্যা বেশি, কারো কম, কিন্তু শত্রু আছে সবার। আর ভালো মানুষের শত্রু অবশ্যই থাকে, কারণ সবার কাছে ভালো জিনিসটা ভালোভাবে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। ভালো করে বডিটার দিকে তাকিয়ে দেখুন, তাহলে বুঝবেন আমি খুব একটা ভুল ভাবছি না। এর মধ্যেই অজয়বাবুর বডিটা নামিয়ে পোস্টমর্টমে পাঠানো হলো। বাড়ির সকলের অবস্থা শোচনীয়। সব থেকে বেশি ভেঙে পড়েছে অজয়বাবুর মেয়ে অনিতা। বাপসোহাগী মেয়ে ছিল সে, আর সে নিজেও বাবা অন্তঃপ্রাণ ছিল। এভাবে বাবার চলে যাওয়াটা কিছুতেই যেন মানতে পারছে না। পোস্টমর্টমে নিয়ে যাওয়ার সময় কিছুতেই যেতে দিচ্ছিল না বাবাকে। বাকি সকলে তাকে আটকেছে। সত্যি এসব চোখে দেখা যায় না। অরিন্দা, আমার কিন্তু মনে হচ্ছে ডাল মে কুছ কালা জরুর হ্যায়। আমার বডিটা দেখেই কেমন সন্দেহ হয়েছিল, আর তার জন্যই তো দৌড়ে তোমাদের ডাকতে গেলাম। অরিন্দা, আমি ঠিক ভাবছি না? ময়না তদন্তের রিপোর্ট না এলে কিছুই বোঝা যাচ্ছে না রে। তবে বডিটা দেখে আমারও একই রকম সন্দেহ হচ্ছে, কিন্তু সন্দেহ করে তো আর কেস দাঁড় করানো যাবে না, তাই আমাদের একটু অপেক্ষা করতেই হবে। যদিও আমাকে কেউ এই কেসের দায়িত্ব না দিলে কেসের ইনভেস্টিগেশন করা তো সম্ভব হবে না। দেখা যাক কি হয়। যদি কেউ দায়িত্ব না দেয় তাহলে তুমি কেসটা নেবে না? খুনি এমনি এমনি পার পেয়ে যাবে বলছো? আগে এটা খুন সেটা তো প্রমাণ হোক। যদিও রিপোর্টে কোনো গন্ডগোল আসে তাহলে পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। আমরা তো এখানে বেড়াতে এসেছি, তাই কেউ হয়তো জানেও না আমাদের ব্যাপারে। ইন্সপেক্টর কুন্ডু তো জানেন, কলকাতায় দু একটা কেস তো তুমি ওনার হয়ে সলভ করেছো। এখন উনি বোধহয় এখানে ট্রান্সফার হয়ে এসেছেন। উনি খুব ভালো করেই তোমায় চেনেন। রিপোর্ট আসার পর দেখবে উনি তোমাকে অ্যাপয়েন্ট করেছেন। উনি পুলিশ হলেও ওনার বুদ্ধি তোমার থেকে বেশি নয়। এটা আমি এর আগের কেসগুলো খোলসা করার সময়ই বুঝেছি। তুই এবার থাম নোটে, এইভাবে কারোর সম্পর্কে বলতে নেই। আফটার অল উনি একজন পুলিশ অফিসার, আমার থেকে ওনার সম্মান প্রতিপত্তি অনেকটাই বেশি। আমি তো একজন সামান্য প্রাইভেট ডিটেকটিভ, ওনার সাথে কি আমার তুলনা হয়? এই বাড়িতে মোট সদস্য সংখ্যা বাচ্চা দুটোকে নিয়ে 8 জন। মেয়ার জামাই অবশ্য দুদিন আগে এসেছে। এমনিতে এবারই সদস্য সংখ্যা 6 জন ছিল অজয়বাবুকে নিয়ে। অজয়বাবু বিপত্নিক। বছর 2 আগে স্ত্রী সুমিতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকেই অজয়বাবু মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন।
মাঝে মাঝেই স্ত্রীর ছবির সামনে দাঁড়িয়ে থাকতেন, তার সাথে কথা বলতেন। আসলে এত বছরের সম্পর্ক কি আর এত সহজে মুছে ফেলা যায়? তাহলে কি তার শোকেই শেষে আত্মহত্যা করলেন? ছেলেমেয়ের মনে এই একটা সম্ভাবনার কথাই আসছে ঘুরে ফিরে। আর তো কোনো কারণ তাদের জানা নেই। বিকেলের মধ্যেই পোস্টমর্টম রিপোর্ট চলে আসবে। যদিও ছেলে অভিজিৎ বারবার পোস্টমর্টমে পাঠাতে আপত্তি জানিয়েছিল। সে চায় না তার বাবার শরীরটা ছুরি কাঁচি দিয়ে কাটাছেঁড়া করা হোক। আর যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন, সেখানে পোস্টমর্টমের প্রয়োজনটাই বা কি, এটাই অভিজিৎ বুঝতে পারছিল না। অভিজিতের এই বারবার আপত্তি তোলাটা অরিনের চোখ এড়াল না। বডি নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই অরিন, নোটে আর সুবিমলবাবু ওখান থেকে চলে এলো। এখন ওখানে ওদের আর কোনো কাজ নেই, তাই অযথা ওখানে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ নেই। বিকেলে আসবেন আরেকবার, দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, নোটের অবশ্য বড্ড খিদে পেয়েছে। এতক্ষণ এটা খুন নাকি আত্মহত্যা সেটা ভাবতে গিয়ে খিদের খোঁচাটা ঠিকঠাক টের পাচ্ছিল না, কিন্তু খিদেটা ভালোই জাঁকিয়ে বসেছে তার। তাই অরিনকে যেভাবে তাড়াহুড়ো করে এখানে নিয়ে এসেছিল ঠিক সেভাবে আবার নিয়েও গেল। আগে খেয়ে মাথাটা ঠান্ডা করতে হবে, নয়তো বুদ্ধি খুলবে না। তার উপর ছোট মাসি এত ভালো ভালো ব্রেকফাস্টের আয়োজন করেছে দেখে এসেছে ও। এসব ভাবতেই খিদেটা যেন হু হু করে বাড়ছে। অরিন একটু চুপ হয়ে গেছে যেন, সেটাও নোটে ঠিক খেয়াল করে রেখেছে। প্রত্যেকটা কেসের সময় ঠিক এটাই হয়। সলভ না করা পর্যন্ত অরিন নিজের মধ্যেই থাকে না, সারাক্ষণ কিছু না কিছু ভাবতে থাকে। মুখে যতই বলুক ওকে অ্যাপয়েন্ট না করলে কেসে হাত দিতে পারবে না, কিন্তু নোটে তো জানে কেউ দায়িত্ব দিক বা না দিক, অরিন্দা ঠিক নিজের মতো করে তদন্ত চালিয়ে যাবে যতক্ষণ না কেসটার কোনো সুরাহা হয়। পোস্টমর্টম রিপোর্টে স্পষ্ট লেখা আছে অজয়বাবুর পেটে বিষ পাওয়া গেছে। বিষ ছাড়াও আগে নিঃশ্বাস বন্ধ করে মেরে তারপর ঝোলানো হয়েছে। তার মানে এটা নিঃসন্দেহে খুন। বিকেলে রিপোর্ট আসার পর ইন্সপেক্টর স্বপন কুণ্ডু নিজে অরিনকে ফোন করে জানিয়েছেন। তিনিও এবার এই খুনের ব্যাপারে নিশ্চিত হয়েছেন। এবার প্রশ্ন হলো খুনটা করল কে, আর কেনই বা করল? অজয় মুখার্জির খুনের কথা জানার পর বাড়ির সকলের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। অমন ভালো মানুষটাকে কে মারবে? তাছাড়া রাতে তো আর বাইরের লোক কেউ আসেনি। সদর দরজা ভেতর থেকে বন্ধই ছিল। বাইরে থেকে কেউ এলে দরজা তো খোলা থাকতো। অভিজিৎ বাবার মুখাগ্নি করেছে, ভালোভাবে শেষ কাজটা সম্পন্ন করেছে। সারা বাড়িময় শোকের ছায়া, চারিদিক নিস্তব্ধ। কারো মুখে সকাল থেকে একটা দানাও পড়েনি। বাচ্চাগুলোকে কোনো রকমে দুটো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, কিন্তু বড়দের না আছে খাওয়া, না আছে ঘুম। কাজের বউটা সকলের জন্যে ফল মিষ্টির ব্যবস্থা করেছিল, কিন্তু কেউ খায়নি। ইন্সপেক্টর কুণ্ডু এখন এই বাড়িতেই উপস্থিত। কিছুক্ষণের মধ্যে অরিন আর নোটেও চলে এসেছে। ইন্সপেক্টর কুণ্ডু যখন অরিনকে ফোন করেছেন তখন আসতে তো হতোই। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয় না? মানে অজয় বাবুর কোনো অজ্ঞাত শত্রু কি আছে? ইন্সপেক্টর কুণ্ডু জানতে চাইলেন বাড়ির সকলের কাছে। দেখুন অফিসার, আমাদের বাবার মতো ভালো মানুষ দুটো হয় না, সেটা আপনিও জানেন ভালো করে। ইভেন গ্রামের সকলেই জানে। তাকে কেউ খুন করতে পারে সেটা আমরা কিছুতেই মানতে পারছি না। তাছাড়া আর কি লাভ বলুন তো খুন করে? লাভ তো অনেক রকমই হতে পারে মিস্টার মুখার্জি। আপনার বাবার টাকা পয়সা বা সম্পত্তি তো কিছু কম নয়, আর সেটা পাওয়ার লোভ অনেকের মধ্যেই থাকতে পারে। সেটাও কিন্তু মোটিভ হতে পারে, তাই না? বাবার অবর্তমানে সব তো আমাদেরই। তাহলে বাবাকে খুন করে তার টাকা পয়সা অন্য কেউ কিভাবে পেতে পারে? আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না অফিসার।
আমি কি কিছু বলতে পারি অফিসার, যদি আপনি আজ্ঞা করেন? বলল অরিন। এতক্ষণ চুপ করে ইন্সপেক্টর আর বাড়ির লোকের কথোপকথন শুনছিল। এবার মনে হলো ওর কিছু বলা উচিত। হ্যাঁ অবশ্যই মিস্টার সেন, আপনি বলবেন বলেই তো আপনাকে ডেকে পাঠালাম। কিন্তু আপনি এখানে উপস্থিত থাকতে এই ভদ্রলোক কথা বলবেন কেন, সেটা তো আমরা বুঝতে পারছি না। কথাটা বলল এবারের জামাই দীপক চ্যাটার্জি। কথার টোন শুনে মনে হলো এ ব্যাপারে অরিনের কথা বলা ওনার ঠিক পছন্দ হচ্ছে না। কিন্তু অরিন তার তোয়াক্কা না করেই কথা বলতে শুরু করল। আমাকে ইন্সপেক্টর কুন্ডুই এখানে আসতে বলেছেন। নমস্কার, আমি অরিন সেন, একজন প্রাইভেট ডিটেকটিভ। এ যাবৎ ছোটোখাটো কিছু কেস সলভ করেছি। এখানে আমার মাসির বাড়ি। সুবিমল দেবনাথ আমার ছোট মেশো হন। এই গ্রামে অনেকেই তাকে চেনেন, আপনারাও হয়তো তাকে চেনেন আশা করি। আপনাদের বাবা যে আত্মহত্যা করেনি সেটা আমার ভাই নির্মাল্য মানে নোটে প্রথমেই বুঝতে পেরেছিল। ওই প্রথম আমাকে ডেকে নিয়ে আসে। সকালে আপনারা আমাকে দেখেছেন, কিন্তু আপনাদের যা মনের অবস্থা ছিল তাতে আপনাদের সাথে আলাদা করে কথা বলে হয়ে ওঠেনি। পোস্টমর্টম রিপোর্টে প্রমাণ করছে যে এটা ঠান্ডা মাথায় খুন, তাই না চাইতেও কেসটাতে ইনভলভ হতে হচ্ছে আমাকে। কিন্তু আমরা তো কোনো ডিটেকটিভ অ্যাপয়েন্ট করিনি। যেখানে পুলিশ রয়েছে সেখানে ডিটেকটিভের কি প্রয়োজন? একটু যেন বিরক্তির স্বরেই বলল অভিজিৎ। হ্যাঁ, সেটা আপনারা বলতেই পারেন। কেসটা আপনাদের, তাই আপনারা না চাইলে আমি হয়তো তদন্ত করতে পারবো না। কিন্তু সেক্ষেত্রে ইন্সপেক্টর কুন্ডুর মত জানাটা প্রয়োজন। তাছাড়া কেসটা আমি তদন্ত করছি না, পুলিশ করছে। সেটার থেকেও বড় কথা হলো খুনিকে খুঁজে বার করা। আপনারা কি জানতে চান না কে খুন করেছে বা কেন করেছে? হ্যাঁ, অবশ্যই জানতে চাই অরিনবাবু। প্লিজ আপনি খুঁজে বার করুন কে আমার বাবাকে খুন করেছে। আমি তাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল অনিতা। সব থেকে ভেঙে পড়েছে এই মানুষটাই। একদিনেই চোখ মুখের অবস্থা খুব শোচনীয়, যেন কতদিন খাওয়া দাওয়া হয়নি ঠিক মতো। দেখুন মিস্টার সেন, আমি আপনাকে বলছি, আপনি আপনার মতন করে তদন্ত চালিয়ে যান, আমরাও আমাদের মতন করে তদন্ত করব। যে করেই হোক খুনিকে খুঁজে বার করতেই হবে। কাল সকাল থেকেই জিজ্ঞাসাবাদ চালু হবে। আর হ্যাঁ, বাড়ি ছেড়ে কেউ যাওয়ার চেষ্টাও করবেন না। কিন্তু অফিসার, আমাকে তো কাল সকালেই চলে যেতে হবে। একটা ইম্পর্টেন্ট মিটিং আছে অফিসে, না গেলে খুব অসুবিধা হয়ে যাবে যে। উদ্বেগের স্বরে বলল দীপক। সেটা বললে তো হবে না মিস্টার চ্যাটার্জি। এখানে একটা খুন হয়েছে, আর আপনারা সকলেই এই বাড়িতে উপস্থিত ছিলেন, তাই কেউই আপনারা সন্দেহের ঊর্ধ্বে নন। তাই কেউ কোথাও যাবেন না। মানে আমরা খুন করেছি আমাদের বাবাকে? কি বলতে চাইছেন আপনি? এখনো কিছুই বলতে চাইছি না অভিজিৎ বাবু। কে খুন করেছে সেটা না জানা পর্যন্ত কি করে বলি বলুন? তাছাড়া ব্যাপারটা সম্পত্তির কেস নাকি অন্য কোনো গল্প আছে এর পেছনে, সেটা তো আগে খুঁজে বার করতে হবে। আর সে ব্যাপারে মিস্টার অরিন সেন আমাদের সাহায্য করবেন। আশা করি আপনাদের কোনো আপত্তি নেই। কথাগুলো বলেই ইন্সপেক্টর কুন্ডু অরিনের সাথে হাত মিলিয়ে ওখান থেকে বেরিয়ে গেলেন। অরিনও সকলকে নমস্কার জানিয়ে বেরিয়ে এলো। কি বুঝলে অরিন্দা? বুঝলি নোটে কেসটা কিন্তু খুব একটা সহজ হবে না বোধ হয়। কে জানে কদিন লাগবে এই কেস সলভ করতে। কবে যে বাড়ি যেতে পারবো কে জানে। আমার এতদিনের অভিজ্ঞতা বলছে ব্যাপারটা অনেক দূর গড়াবে। দেখা যাক কি হয়। চল এবার, মাসি হয়তো খুব চিন্তা করছে। সালা বেড়াতে এসব ফেঁসে গেলাম। ইন্সপেক্টর কুন্ডু তো ঠিকই বলেছেন, ডেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। ভুল বলেননি কিছু। নে নে, পা চালা, কাল আবার সকাল সকাল আসতে হবে। নোটে জানে চিন্তায় অরিন্দার রাতে আর ঘুম হবে না। আপনারা এক এক করেই ঘরে আসবেন, একজন না বেরোলে আরেকজন ঢুকবেন না। কথাটা অফিসার কুন্ডু সকলের উদ্দেশ্যে বললেন। সকাল ঠিক 10টা। অরিন, নোটে এবং অফিসার তিনজনেই চলে এসেছে সময় মতো। হাতে কোনো কেস এলে অরিনের ভালো করে ঘুম হয় না। সারা রাত কেসটা নিয়েই ভাবতে থাকে। বাড়ির প্রত্যেক সদস্যকে নিয়ে একটা চার্ট বানিয়েছে এবং তাদের কি কি মোটিভ থাকতে পারে সেগুলোকে পাশে লিখে রেখেছে। যদিও সেটা সঙ্গে আনেনি। কাল
অনেক রাত পর্যন্ত নোটে আর অরিন এই কেসটা নিয়ে ডিসকাস করেছে। তাতে অবশ্য কয়েকটা পয়েন্ট বেরিয়ে এসেছে, কিন্তু তার আগে প্রত্যেকের সাথে একবার আলাদা আলাদা করে কথা বলা প্রয়োজন। অফিসার অরিন আর নোটে একটা ঘরে বসলেন, অন্য ঘরে বাকিরা। তাদের এক এক করে এই ঘরে আসতে বলা হয়েছে। প্রথমেই এলেন অভিজিৎ মুখার্জি, অজয় মুখার্জির ছেলে। আপনার সাথে আপনার বাবার সম্পর্ক ঠিক কেমন ছিল? বাবা আর ছেলের সম্পর্ক যেমন থাকা উচিত তেমনই ছিল। যথেষ্ট স্নেহ করতেন বাবা আমায়। যখন যা চেয়েছি তাই পেয়েছি। কখনো কি আপনার সাথে আপনার বাবার ঝগড়া বা অশান্তি হয়েছে কোনো বিষয় নিয়ে? না তো, কখনো কোনো ঝামেলা হয়নি। বললাম না, বাবা আমায় খুব ভালোবাসতেন। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয় এই বাড়ির মধ্যে কাউকে? সেভাবে তো বলতে পারবো না, তবে দীপকে সন্দেহ হয়। ওকে বাবা খুব একটা পছন্দ করতো না। দীপক মানে আপনার বোনের হাজবেন্ড, তাই তো? তা আপনার বাবা ওনাকে অপছন্দ করতেন কেন? আসলে বোন প্রেম করে বিয়ে করেছিল, বাবার এই বিয়েতে মত ছিল না। ছেলেটা বেকার ছিল, তাই বোনের মুখ চেয়ে যদিও সবটা মেনে নিয়েছে। পরে কিন্তু কি মিস্টার মুখার্জি? দীপকের আমাদের সম্পত্তির উপর নজর আছে, সেটা বাবা বুঝতে পেরেছিল। বোনকে বলেছিল ওর ভাগ বুঝে নিতে। ওকে, আপনি এবার যেতে পারেন। আপনার স্ত্রীকে একটু পাঠিয়ে দিন। খানিকক্ষণ বাদেই অভিজিৎবাবুর স্ত্রী রত্না মুখার্জি এসে ঘরে ঢুকলেন। মহিলার মুখটা বেশ শুকনো, দেখে মনে হচ্ছে বেশ ভয়ে ভয়ে আছে। অবশ্য পুলিশের সামনে বসে জেরা হবে, এতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। মহিলাকে দেখে বেশ ধীর স্থির বলেই মনে হলো অরিনের। মুখটাও বেশ স্নিগ্ধ। সকলকে হাত জোর করে নমস্কার দিয়ে চেয়ারে বসলো রত্না। আপনার নাম? রত্না মুখার্জি। কত বছর হলো বিয়ে হয়েছে আপনার? 7 বছর হলো। আর ছেলে মেয়ে? আমার একটাই ছেলে, 5 বছর বয়স, নাম স্বর্ণজিৎ। ওকে, আচ্ছা এবার বলুন তো, আপনার শ্বশুর মানুষটা কিরকম ছিলেন ঠিক? মানে আপনার চোখে তিনি কেমন ছিলেন? ওরকম মানুষ দুটো হয় না। 7 বছর আগে নিজের মা বাবাকে ছেড়ে এ বাড়িতে এসেছি। শ্বশুর শাশুড়ি সম্পর্কে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা শুনেছি লোকের মুখে। বিয়ের আগে বন্ধুরা ভয় দেখাতো, কিন্তু বিয়ের পর এই মানুষ দুটোকে পেয়ে বুঝলাম লোকে সবটা সত্যি বলে না। আসলে খারাপ ভালো উভয় পক্ষের উপরেই নির্ভর করে, একতরফা কোনো কিছুই তো হয় না। আমি মা বাবাকে ছেড়ে এসে আর এক বাবা মাকে পেয়েছিলাম। বছর 2 আগে মাকে হারালাম, আর এখন আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয় না? মানে এই বাড়ির কেউ কি কাজটা করতে পারে? না, আমার কাউকে সন্দেহ হয় না। সকলেই ওনাকে ভালোবাসত, সম্মান করত। কেউ এই কাজ করতে পারে না কখনোই। তাছাড়া আমরা সকলেই ওনার নিজের লোক, আমরা কেন করব এই কাজ? বাইরের লোক যখন ঢোকেনি তখন কাজটা বাড়িরই কেউ করেছে। কে করেছে সেটা অবশ্য আমরা এখনো জানি না। ওকে, আপনি এবার আসুন। ধন্যবাদ। রত্নাদেবী বাইরে চলে গেলেন। এখনও বাকি 4 জন। বাড়িতে 2 জন কাজের লোকও রয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। যদিও রত্নাদেবী বেরোনোর পর কাজের বউটি এসে সকলকে চা দিয়ে গেল। একটু চায়ের এখন সত্যিই খুব দরকার ছিল। ব্যাপারটা এমন জটিল হয়ে দাঁড়াচ্ছে। তবে আজকের মধ্যেই জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে। স্বপন কুণ্ডু সাফ সাফ জানিয়ে দিয়েছে অরিনকে যে এই কেসের সুরাহা না করে কলকাতায় ফেরা চলবে না। নোটে মনে মনে ভাবছে, সরকার থেকে মাইনে পাবেন উনি, আর কাজ করিয়ে নেবে অরিন্দাকে দিয়ে। এ কি মামার বাড়ির আবদার? অবশ্য এতে অরিনের কোনো অসুবিধে নেই। এসব কাজও বেশ ভালোবাসে, আর ভালোবাসে বলেই এটাকে প্রফেশন বানিয়ে নিয়েছে।
কেসটা না মিটলে অরিনও কি কলকাতায় গিয়ে শান্তি পাবে? ছেলেটা দুদিনের জন্য বেড়াতে এসে একটু শান্তি নেই, আবার এই লেগে পড়লো খুনি ধরার কাজে। কোথায় ভাবলাম একটু ভালো মন্দ রান্না করে দুটো ছেলেকে একটু পাশে বসিয়ে খাওয়াবো, তার হচ্ছে কই। সেই সকালে বেরিয়েছে আর এখনো ফেরার নাম নেই। সকালে জল খাবারটুকুও খেয়ে গেল না ছেলেটা। নিজের মনেই গজগজ করতে লাগলো রনিতা, মানে অরিনের ছোট মাসি। তুমি তো জানো ওর রকমই, এসব কাজ পেলে ওর কোনো কিছুই প্রয়োজন হয় না। তবে কি বলো তো গিন্নি, ব্যাপারটা আমাকেও বেশ ভাবাচ্ছে। সকালে কারখানায় যেতে হলো তাই, আর ওদের সঙ্গে যেতে পারলাম না। কিন্তু আমার খুব কৌতূহল হচ্ছে কেসটা নিয়ে। অজয় বাবুর মতো ওরকম একজন মানুষকে কে খুন করতে পারে বলো দেখি? উনি তো কখনো কারোর সাথে পাশে থাকেন না, কারোর ক্ষতিও করেননি কখনো। আচ্ছা, অরিন পারবে তো খুনিকে ধরতে? তোমার কি ওর উপর ভরসা নেই নাকি? আমার কিন্তু 16 আনা ভরসা আছে ওর ওপর। অরিন ঠিক পারবে, দেখো। আমিও চাই অরিন পারুক, তাহলে সুন্দরনগরে অরিনের নামে জয় জয়কার হবে। কত গর্ব হবে বলো তো আমাদের। কি জানি বাপু, আমার বাপু এসব একদম ভালো লাগে না। খুন খারাপি ব্যাপারটাতেই না আমার বড্ড ভয়। এসব করতে গিয়ে কত শত্রু বাড়ে জানো। ভালোই ভালোই ছেলেটা কলকাতায় ফিরলে হয়। এত চিন্তা করো না তো গিন্নি, সব ঠিকঠাকই হবে। দাঁড়াও, ওদের একটা ফোন করে দেখি কাজ কত দূর এগোলো। কথাগুলো বলেই সুবিমল বাবু ফোনে অরিনের নাম্বারটা ডায়াল করলেন। কিরে, কি খবর তোদের? তদন্ত কত দূর? আর বাড়ি ফিরবি কখন? খেয়েছিস কিছু? আরে আরে ছোট মেশো, কি করছো কি তুমি? এতগুলো প্রশ্নের উত্তর একসাথে দেবো কি করে? একটা একটা করে প্রশ্ন করো। আর বলিস না, তোর ছোট মাসি আমার মাথা খারাপ করে দিচ্ছে ঘ্যান ঘ্যান করে। তোরা কখন আসবি, তোরা কখন খাবি, সেই এক কথা বারবার ধরে পড়ে চলেছে। আমরা আসছি ছোট মেশো, তুমি মাসিকে খাবার রেডি করতে বলো, এসেই খেতে বসবো, খুব খিদে পেয়েছে। আর এসে তোমার সবটা বলছে তদন্তের ব্যাপারে। রাখছি মেশো। কি হলো তো শান্তি? তোমার অনিন আসছে, খাবার রেডি করো। অনিতার মেয়ের হঠাৎ দুম করে জ্বর ওঠাতে জিজ্ঞাসাবাদ আজকের মতো মুলতবি রাখতে হলো ওদের। যতই খুনিকে ধরা ইম্পর্ট্যান্ট হোক, বাচ্চাদেরকেও তো অবহেলা করে চলবে না। অনিতা মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, তাই অফিসার আর অরিন আগামীকাল আবার আসার কথা সকলকে জানিয়ে রওনা হলো ওখান থেকে। ব্যাপারটা একটু জটিল, বুঝলে তো ছোট মেশো। বাড়িতে যে কজন আছে তারা কেউ খুনটা করেছে বলে তো মনে হচ্ছে না, কিন্তু বাইরের কেউ তো ভেতরে ঢোকেনি। তাহলে সত্যি কেসটা বড্ড জটিল হয়ে উঠেছে অরিন্দা। যদি দরজা ভাঙা থাকতো তাহলে বুঝতাম বাইরে থেকে কেউ এসেছে, কিন্তু সেরাম তো কিছুই দেখলাম না। আর অত ভালো একজন মানুষকে কেই বা মারতে যাবে বলো তো? আর তার মোটিভটাই বা কি? ওটাই তো এখন খুঁজে বার করতে হবে। তবে দীপককে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে দেখছি। দীপক ছাড়া আর কেই বা করতে পারে? ছেলেমেয়েরা কি বাবাকে খুন করবে? করতেই পারে। সম্পত্তির জন্য মানুষ কি না করতে পারে বলো তো? এমনও তো হতে পারে অনিতা আর দীপক দুজনে মিলেই। না না, সেটা তো মনে হচ্ছে না। মেয়েটা বাবাকে বড্ড ভালোবাসত। তাছাড়া খুনিকে খুঁজে বার করার তাগিদ একমাত্র ওর মধ্যেই আমি বেশি লক্ষ্য করেছি। তাহলে কি অভিজিৎ বাবু? লোকটার ব্যবহার কেমন যেন চাঁচা ছোলা টাইপের, খুব রুড লোকটা। এমনও হতে পারে হয়তো বাবার কাছে কিছু দাবি করেছিল, কিন্তু অজয়বাবু সেটা দিতে অস্বীকার করেছেন, বা হয়তো সব সম্পত্তি একা নিজের নামে লিখে নিতে চেয়েছেন। মতের মিল হয়নি বলেই হয়তো। না, এভাবে হয়তো আর খুনিকে ধরা সম্ভব হবে না। খুনিকে ধরতে হলে পাকাপোক্ত প্রমাণ জোগাড় করতে হবে আগে। বাড়ির প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে হবে ভালো করে। অরিন্দা, একটু তাড়াতাড়ি যেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা সলভ করতে হবে। তাছাড়া আমাদের কলকাতাতেও তো ফিরতে হবে। রাতে শুয়ে শুয়ে কপালের উপর হাত দিয়ে অরিন আকাশ পাতাল চিন্তা করছিল। আলাদা আলাদা করে প্রত্যেকের মোটিভ বোঝার চেষ্টা করছিল।
তারপর কখন সে ঘুমিয়ে পড়ল তা আর খেয়াল নেই। সকালে নোটের ডাকেই ঘুম ভাঙল অরিনের। আরে অরিন্দা, ওঠো জলদি, আর একটা খুব বাজে ঘটনা ঘটেছে কাল রাতে। সকাল সকাল নোটের মুখে আবার একটা ঘটনার কথা শুনে হুড়মুড় করে উঠে বসল অরিন। আবার কি ঘটনা ঘটল? মুখার্জি বাড়িতে আর একটা খুন, তবে এবার গলায় দড়ি দিয়ে নয়। দেখে মনে হচ্ছে হার্ট অ্যাটাক, তবে পোস্টমর্টেম না করালে কিছু বোঝা যাচ্ছে না। তুই জানলি কি করে? আসলে আমি সকালবেলা ওই দিকটায় গেছিলাম, ভাবলাম যদি পাশে কোনো ক্লু টু পাওয়া যায়, কিন্তু গিয়ে দেখি এই ব্যাপার। কে খুন হয়েছে? অভিজিৎ বাবু? না। তাহলে কে? ওনার স্ত্রী রত্না মুখার্জি। সে কি রে? ওনার মতো একজন শান্ত নিরীহ মানুষকে কে খুন করলো, আর কেন? সেটাই তো প্রশ্ন অরিন্দা। হঠাৎ কেউ ওই মহিলাকে খুন করতে যাবেই বা কেন? যদিও খুনি একজনই, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্যাপারটা আরো জটিল হয়ে গেল। উল্টোটাও তো হতে পারে নোটে। মানে মানে ঠিক কি বলতে চাইছো, একটু খুলে বলো তো। এক্ষুনি কিছু বলতে চাইছি না, শুধু মন বলছে ব্যাপারটা হয়তো খুনি মশাই আরো সহজ করে দিলেন। হয়তো ভয় পেয়ে কোনো ক্লু রেখেছেন, সেটা অবশ্য স্পটে না গিয়ে বলা যাচ্ছে না। বাচ্চা দুটো তখন থেকে কেঁদেই চলেছে। সদ্য মা হারিয়েছে ওরা। একটা শোক কাটিয়ে উঠতে না উঠতেই আর একটা শোক আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে বাড়িটাকে। অভিজিৎবাবু অসুস্থ হয়ে পড়েছেন স্ত্রীর শোকে, আর সেটাই তো স্বাভাবিক। দুদিন হলো না বাবাকে হারিয়েছেন, আর আজ সকালে উঠে দেখে স্ত্রীও মৃত। কে করছে এত বড় শত্রুতা? কে বা কারা করছে এত বড় সর্বনাশ? কোনো উত্তর নেই কারুর কাছে। দুদিনের মধ্যে দুটো খুন, তাও এরকম গ্রাম বাংলার বুকে, ভাবাই যায় না। ইন্সপেক্টর কুণ্ডু মাথায় হাত, কপালে স্পষ্ট চিন্তার ভাঁজ। একটা খুনের কিনারা হয় না, তাই আবার দুটো খুন। অরিন সেনের সাহায্য ছাড়া তার একার পক্ষে এই কেস সালটানো কোনোভাবেই সম্ভব নয়, এটা তিনি ভালোই বুঝতে পারছেন। ঠিক কখন ঘটেছে ঘটনাটা? মধ্যরাতের দিকেই হয়েছে বলে মনে হচ্ছে। ঘটল কিভাবে ঘটনাটা? একজন মানুষ হঠাৎ হার্ট অ্যাটাক করলো, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? কিন্তু মিস্টার সেন, ডাক্তার তো সেটাই বলছে। তবু আমরা পোস্টমর্টমে পাঠিয়েছি, বিকেলের মধ্যেই জানতে পেরে যাবো আশা করি। আপনার কি মনে হচ্ছে ইন্সপেক্টর কুণ্ডু, এটা নিছকই একটা মৃত্যু নাকি প্রমাণ লোপাটের চেষ্টা? বিশ্বাস করুন মিস্টার সেন, আমার না মাথা কাজ করছে না। একটা খুনের কিনারা করতে পারলাম না, এর মধ্যে আর একটা। আচ্ছা, ব্যাপারটা এরকম নয় তো যে ভদ্রমহিলা শ্বশুরের এমন নির্মম মৃত্যুটা মেনে নিতে না পেরে, বুঝতে পারছেন তো, ভেতর ভেতর কষ্ট পাচ্ছিলেন, আর সেটা থেকেই হয়তো। ধুর মশাই, শ্বশুরকে উনি ভালোবাসতেন এটা ঠিক, তাই বলে এত কষ্ট পেয়েছেন যে একবারে হার্ট অ্যাটাক হয়ে যাবে? আসলে কি বলুন তো, আপনারা পুলিশরা না ব্যাপারটাকে সহজ করে দিতে পারলে বেঁচে যান। তাতে একটা এক্সট্রা খাটনি আর করতে হয় না। নর্মাল ডেট দেখাতে পারলে আপনাদের সোনায় সোহাগা। কিন্তু আমি তো মশাই নাছোড়বান্দা ঘাড় তেরা মানুষ। আমার কাছে সহজ জিনিসটাও সহজ নয়, আর এটা তো পুরো বেঁকে বৃন্দাবন হয়ে গেছে মশাই। এটা আর এত সহজ হয় কি করে বলুন? ওহ, আপনাদের এই প্রাইভেট ডিটেকটিভদের না এই দোষ, সোজা জিনিসকেও বেঁকিয়ে দেখেন। স্পষ্ট দেখতে পাচ্ছি মহিলার হার্ট অ্যাটাক হয়েছে, আর আপনি বলছেন আমি ঠিক বলছি নাকি ভুল সেটা তো রিপোর্টটা এলেই বোঝা যাবে, তাই না? ততক্ষণ না হয় একটু অপেক্ষা করলেন। যদি আপনার সন্দেহ সত্যি হয় মিস্টার সেন, যদি এটাও খুন হয়ে থাকে, তবে তো ব্যাপারটা বেশ গোলমেলে হয়ে গেল। আচ্ছা, খুনি কি একজনই নাকি দুজন? একজন হতে পারে, আবার দুজনও হতে পারে, তবে মাস্টার মাইন্ড একজনই, তাতে কোনো সন্দেহ নেই। উদ্দেশ্য একটাই, সে যাই হোক। বাড়ির বাকিরা কিন্তু বেশ ভয় পেয়েছে দেখে যা মনে হলো। সেটাই তো স্বাভাবিক, তাই না? গেরস্ত বাড়িতে পরপর দুটো খুন, এটা মেনে নেওয়া ওনাদের পক্ষে ডিফিকাল্ট তো হবেই। সব থেকে খারাপ লাগছে বাচ্চা দুটোর জন্য। ওইটুকু দুটো বাচ্চা এই বয়সে মাকে হারালো, ওদের কি দোষ বলুন তো?
খুনি একবারও ভাবলো না ওদের কথা? আপনি হাসালেন মিস্টার সেন। একটা খুনি সে আবার বাচ্চাদের কথা ভাববে? ওদের যদি সেই মান আর হুঁশ থাকতো তাহলে তো ওরা মানুষের পর্যায়ে পড়তো, খুনির তকমা গায়ে লাগাতো না। এদের আবার মানবিকতা। এটা আপনি একেবারে খাসা বলেছেন ইন্সপেক্টর কুণ্ডু। আসলে আমরা তো মানুষ, তাই ব্যাপারটা মানুষের মতো করেই ভাবতে চাই। একটা মানুষ কি করে আর একটা মানুষকে এত নির্মমভাবে খুন করতে পারে ভাবতে অবাক লাগে। এতগুলো কেস সলভ করার পরেও এখনো এই উত্তরটাই আমি খুঁজে বেড়াই। আসলে যারা প্রতিশোধ পরায়ণ হয় তারা প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকে। তারা বোধহয় সব পারে ইন্সপেক্টর কুণ্ডু। কি বললেন? প্রতিহিংসা, প্রতিশোধ? এই ব্যাপারটা তো আগে ভাবিনি। আচ্ছা, এই পুরো ঘটনার মধ্যে কোথাও প্রতিশোধ বা প্রতিহিংসা জড়িয়ে নেই তো? কারণ শুধুমাত্র টাকা পয়সার জন্য এই খুনগুলো হলে বাড়িতে ডাকাতি বা চুরি এইসব কিছু একটা হতো, কিন্তু তেমন তো কিছুই ঘটেনি। ইন্সপেক্টর কুণ্ডু, আমারও সেরকমই মনে হচ্ছে আজ সকাল থেকে। নিছক টাকা বা সম্পত্তির জন্য খুনি এই খুনগুলো করছে না। এর পিছনে আরো বড় কিছু লুকিয়ে আছে যেটা আমাদের চোখে এখনো ধরা পড়ছে না। তাহলে তো ব্যাপারটা আরো জটিল হলো, কি বলুন? খুব সহজে এর মীমাংসা হবে বলে তো মনে হচ্ছে না। আচ্ছা মিস্টার সেন, আপনি আমার সঙ্গে থাকবেন তো? বা মাঝপথে ছেড়ে চলে যাবেন না তো? অরিন্দা চলে গেলে তো আর আপনি কেস সলভ করতে পারবেন না। কি বললে? না না, কিছু বলিনি। চুপ করবি? এত কথা বলিস কেন নোটে? এই ছোকরা, তুমি কি ভাবো বলো তো? হে, তোমার দাদা ছাড়া আমি কোনো কেস সলভ করতে পারি না? না না ইন্সপেক্টর কুণ্ডু, ও সেভাবে ঠিক বলতে চায়নি কথাটা। হ্যাঁ, আমি সব বুঝি। ও কি বলতে চায় আর চায় না। আপনাকে নিয়ে ওর বড্ড অহংকার, বুঝলেন কি না? অবশ্য আপনার মতো একটা দাদা থাকলে আমিও অহংকার করতাম বই কি। ইন্সপেক্টর স্বপন কুণ্ডুর মুখে এরকম অট্টহাসি দেখে অরিনের একটু স্বস্তি হলো। যাক, উনি রাগ করেননি তার মানে। ওফ, নোটেটা মাঝে মধ্যে যা করে না, কেস খাইয়ে দেয় পুরো। যদিও আপনার ভাই, মানে কি যেন নাম ওর, ও হ্যাঁ মনে পড়েছে, নোটে। তার নোটে কিন্তু খুব একটা ভুল বলেনি মিস্টার সেন। আপনি থাকলে কেস সলভ করতে সত্যিই খুব সুবিধা হয়। এই দেখুন না, সেই লাস্ট কেসটার কথাই বলি। ছেলেটা নিজের মা কিভাবে ছেলেটাকে মারল, অথচ সব দোষ পড়ল কিনা ওই বাড়ির কেয়ারটেকারের ওপর। আপনি না থাকলে ও বেচারা কেয়ারটেকার নির্মমভাবে ভেসে যেত। একটু ভুল বললেন, ওটা নিজের মা ছিল না। পরে তো এটা প্রমাণ হলো যে ছেলেটা ওনার স্বামীর অবৈধ সন্তান, যাকে উনি বড় করেছেন। সব থেকে মজার ব্যাপার হলো ছেলেটার নিজের মা ওই বাড়িতেই কাজের মেয়ে হিসেবে থাকতো। সত্যি বড্ড জটিল কেস ছিল। একদম, আমারও তো এখনো ভাবলে গায়ে কাটা দেয়। কিভাবে সাজিয়েছিল প্ল্যানটা। শেষ মুহূর্তে আপনার বলার আগে পর্যন্ত বোঝাই যায়নি যে খুনি ওই মহিলাই। স্বামীর ওপর প্রতিশোধ নিতে গিয়ে ছেলেটাকে শেষ করে দিল। এর থেকে প্রমাণ হয় সব মেয়েরাই কিন্তু মায়ের জাত নয়, কিছু মেয়েরা শূর্পণখাও হয়। তা যা বলেছেন, কোনো মহিলা যে এত ভয়ঙ্কর হতে পারে তা ওই কেসটার পর থেকেই বুঝলাম। এই কবছরে কত অভিজ্ঞতার সম্মুখীন হলাম, কত অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলাম, ভাবা যায় না। এই তো সবে শুরু মিস্টার সেন, আগে আগে দেখিয়ে হোতা হে ক্যা। মৃত্যুটা যে স্বাভাবিক নয় তা তো আগেই বলেছি, তবে এইভাবে দম বন্ধ করে মারা হয়েছে সেটা কিন্তু ডেড বডি দেখে বোঝা যায়নি। এবার প্রশ্ন হলো, কে বা কারা এভাবে মেরেছে রত্না দেবীকে? আচ্ছা মিস্টার সেন, আপনি কারা শব্দটা ব্যবহার করলেন কেন? খুনি কি একাধিক? এখনো সেটা জানি না, তবে কারোর একার পক্ষে পুরো ব্যাপারটা সামলানো খুব সহজ ব্যাপার নয় বলেই মনে হচ্ছে। মাস্টার মাইন্ড একজন হলেও সাকরেত অন্য কেউ সঙ্গে আছে বলেই মনে হচ্ছে। ভেতর থেকে দরজা বন্ধ ছিল, তাহলে বাইরের কেউ এলো কি করে? সেই ডে ওয়ান থেকে এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে ইন্সপেক্টর কুণ্ডু। আসলে আমরা ব্যাপারটাকে যতটা সহজ ভাবছি, ব্যাপারটা বোধহয় ততটা সহজ নয়। আমারও এখন সেটাই মনে হচ্ছে অরিন্দা। সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে নেই তো?
অভিজিৎ মুখার্জি, দীপক চ্যাটার্জি, মেয়ে অনিতা চ্যাটার্জি, দুটো বাচ্চা স্বর্ণজিৎ আর মিথিলা, আর দুজন বয়স্ক কাজের লোক হরেনশীল আর মিনতিশীল। এখন এ বাড়িতে এই কজনই রয়েছে। বাচ্চা দুটো বাদে সকলকেই সন্দেহর তালিকায় রাখা হয়েছে। কাজের লোক দুজনেরই মোটামুটি 70-এর উপর বয়স। সেই অজয়বাবুর স্ত্রীর মৃত্যুর কয়েক মাস আগে ওনাদের রাখা হয়েছিল। দুজনেই সুমিতা দেবীর গ্রামের লোক। দুজনেই খুব ভালো মানুষ। ওনাদের 2 ছেলে গ্রামেই থাকে। তারা বাবা মায়ের কোনো খোঁজ রাখে না। অসহায় বৃদ্ধ আর বৃদ্ধাকে অজয়বাবুই আশ্রয় দিয়েছিলেন, কারণ তাদেরকে দেখার কেউ নেই। ওনারা এ বাড়িতে প্রায় বছর 3 ধরে আছেন, সকলের যত্ন নেন। এই বয়সেও বাড়ির সব কাজ দুজনে ভাগ করে করেন। এই তথ্যগুলো এ বাড়ির লোকেদের কাছ থেকেই জানা গেছে। বুঝলি, প্রশ্ন হলো এনারা হঠাৎ খুন করতে যাবেই বা কেন, তাও আবার যে আশ্রয় দিয়েছে তাকে। আর খুন যদি করবেই তো 3 বছর অপেক্ষা করলো কেন? আর সব থেকে বড় প্রশ্ন, এতে ওদের লাভটা কি, মোটিভটা কোথায়? এমন তো নয় যে অজয়বাবুকে খুন করলে তার সব সম্পত্তি ওনারা পাবেন। তাহলে আর রত্না দেবীকে মেরেই বা তাদের কি লাভ? আগে এটা খুঁজে বার করতে হবে যে অজয়বাবুকে খুন করে কার কার লাভ কতটা। অভিজিৎবাবু ওনার ছেলে, তাই উনি চলে গেলে 7 তাড়াতাড়ি সব সম্পত্তি অভিজিৎবাবুর হাতের মুঠোয় চলে আসবে, যেটা অজয়বাবু বেঁচে থাকাকালীন সম্ভব না। কিন্তু অরিন্দা, সব সম্পত্তি তো একা অভিজিৎবাবু পাবেন না, ওনার মেয়েও তো সমান ভাগ রয়েছে এতে। তাহলে সে তো আছেই, কিন্তু অর্ধেক সম্পত্তির মালিকানাই বা কম কিসে? যতদূর খোঁজ নিয়েছি, অভিজিৎবাবুর নিজস্ব একটা চালের গোডাউন আছে, যেটা আজকাল মন্দা যাচ্ছে, কারণ উনি চালে কাকড় মেশান। 2-1 বার পুলিশের রেড পড়েছিল। আর এটাও শুনলাম যে উনি নাকি বেশ মোটা অঙ্কের ধার দেনায় জর্জরিত। বাবা, তুমি এত খবর জোগাড় করলে কখন? কই, আমায় তো আগে বলনি কিছু। খবর তো নিতেই হতো রে নোটে। আফটার অল কেসটার দায়িত্ব যখন নিয়েছি, আর তোকে বলিনি কারণ দেওয়ালেরও কান আছে, সব কথা বলা বলে করা উচিত না। তাই বলে আমাকে তুমি কিছু বলবে না? তাহলে আমি আর তোমার অ্যাসিস্ট্যান্ট হলাম কি করে? আরে বোকা, আগে বলিনি তো কি হয়েছে, এখন তো জানতে পারলি। এবার এটা ভাব যে অভিজিৎ বাবুই কি খুনি নাকি অন্য কেউ? আপনার কথা শুনে তো আমার এটাই মনে হচ্ছে যে এই খুনটা অভিজিৎ বাবুই করেছেন, কারণ ওনার টাকার দরকার, আর সেটা ছিল অজয় বাবুর কাছে। হয়তো চেয়েছিলেন বাবার কাছে, বাবা দেয়নি, তাই। আরে না মশাই, অত সহজে অঙ্ক মেলাতে যাবেন না। যে পরের লোকেদেরও এত টাকা বিলিয়ে দিত, আর নিজের ছেলে বিপদে পড়লে টাকা দেবেন না, সেরকমটা তো মনে হচ্ছে না। ধুর মশাই, এক মুখে কত কথা বলেন বলুন তো। এই বলছেন অভিজিৎ বাবুর মোটিভ আছে খুন করার, আবার বলছেন নেই। আছে না নেই সেটা একটু বলুন তো খোলসা করে। এত অধৈর্য হলে কি করে হবে কুণ্ডবাবু? থোড়া ধীরে রাখে। কে খুন করেছে সেটা পুরোপুরি শিওর না হওয়া পর্যন্ত কাউকে খুনি বলে দাগিয়ে দেওয়া যাবে না মশাই। খুনটা তো দীপক চ্যাটার্জিও করতে পারে, তাই না? তারও যথেষ্ট স্বার্থও রয়েছে। শ্বশুর না থাকলে পুরো সম্পত্তি নাই হোক, অর্ধেকটা তো পাবে। হ্যাঁ, আমার কিন্তু সব গুলিয়ে যাচ্ছে মিস্টার সেন। আচ্ছা অরিন্দা, অনিতা ম্যাডাম কি খুন করতে পারে না? মানে অজয়বাবুর মৃত্যুর পর উনি যেভাবে ভেঙে পড়েছেন, আর শুনলাম খাওয়া দাওয়াও ঠিক মতো করছেন না। আমরা তো এখানে ভুল করি রে নোটে। খোলা চোখে ওপর ওপর যা দেখি সেটাই বিশ্বাস করি বা করার চেষ্টা করি, খতিয়ে দেখার চেষ্টা করি না। এটা যে অনিতা দেবীর কোনো চাল নয় বা অভিনয় নয়, তার কি কোনো গ্যারান্টি আছে? এমনও তো হতে পারে স্বামীর সাথে হাত মিলিয়ে অনিতা দেবী নিজের বাবাকে মেরেছে, আর সেটা রত্না দেবী জানতে পেরে যাওয়ায় তাকেও সরিয়ে দিয়েছে, আর এখন ইমোশনাল ড্রামা করছে যাতে ওনার উপর কারো সন্দেহ না পড়ে। এই দুনিয়াটা বড় কঠিন জায়গার নোটে। যতটা সহজ দেখতে মনে হয়, আদতে ততটা সহজ নয়। আরে আপনি কিন্তু আবার হেয়ালি করছেন মিস্টার সেন, একবার এক এক কথা বলছেন।
আরে আসল খুনিকে সেটা তো বলুন। সেটা এখনই কি করে বলি বলুন তো? আমি তো শুধু সম্ভাবনার কথা বলছি, আর একটু ধৈর্য তো ধরতেই হবে। তাছাড়া এভাবে প্রমাণ ছাড়া কারোর উপর তো আলটিমেটাম ছুড়ে দেওয়া যায় না। অজয়বাবুকে খুন করার পিছনে না হয় একটা শক্ত মোটিভ আছে, সেটা হলো তার টাকা পয়সা সম্পত্তি হাতানো। কিন্তু রত্না দেবীকে খুন করার পিছনে মোটিভটা কি হতে পারে সেটা তো বুঝতেই পারছি না। ওনার সাথে একদিন কথা বলে যা মনে হলো, তাতে তো ওনাকে বেশ শান্ত নিরীহ স্বভাবের মানুষ বলেই মনে হলো। তবে কি রত্নাদেবী জানতে পেরেছিলেন যে ওনার শ্বশুরমশাইকে কে মেরেছেন বা কারা মেরেছে? আর সেটাই হয়তো ওনার কাল হয়েছে। খুনের প্রমাণ লোপাট করতে রত্নাদেবীকেও রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন। এই অনুমান নিয়ে আর কতদিন কেসটা ঝুলে থাকবে বলুন তো মিস্টার সেন? এবার তো কেসটা সলভ করতে হবে। কতদিন আর একটা কেস নিয়ে বসে থাকবো বলুন তো? এদিকে ওপর মহল থেকে চাপ আসা শুরু হয়ে গেছে। চোখের সামনে দুটো খুন, অথচ আমরা নাকি কিছুই করতে পারছি না। আচ্ছা আপনিই বলুন মিস্টার সেন, আমি কি কাজ না করে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি? হ্যাঁ মানছি আপনি আমার সঙ্গে আছেন, কিন্তু আমিও তার হাত গুটিয়ে বসে নেই। কাজ তো করছেনই বটে, কিন্তু মাথা খাটাচ্ছেন না। ওইটার জন্য অরিন্দাকে রেখেছেন। কথাটা মনে মনে বলল নোটে। জোরেই বলার ইচ্ছে ছিল, কিন্তু অরিনের ভয়ে আর বলে উঠতে পারেনি। আসলে বোঝেনি তো, আমরা হলাম সরকারের চাকর, সব কাজেই ওপর মহলকে কৈফিয়ত দিতে হয়। আপনার মতো শখের কাজ তো আর নয়, তাই আপনার কাউকে কৈফিয়ত দেওয়ারও প্রয়োজন হয় না। সারাদিন কাজ করো আবার কৈফিয়ত দাও, ভাল লাগে না মাইরি। আপনি হয়তো জানেন না মিস্টার কুন্ডু যে এটা আমার শখ হলেও এটাই আমার প্রফেশন। এটা করেই আমার পেট চলে, তাই যথেষ্ট দায়িত্ব সহকারে আমি কাজটা করি। শুধু আপনাদের মতো সরকার থেকে মাস মাইনেটা পাই না, এই যা। আর রইল বাকি কৈফিয়ত দেওয়ার ব্যাপার, সেটা আমি আমার নিজের কাছেই দিই। আর নিজের কাছে কৈফিয়ত দেওয়ার থেকে কঠিন কিছু হয় না মিস্টার কুন্ডু। আরে আপনি লেগে যাচ্ছেন কেন মিস্টার সেন? আমি আসলে কথাটা ওভাবে বলুন। এই কাজের প্রতি আপনার কতটা ডেডিকেশন সেটা আমার থেকে ভালো আর কে জানে বলুন তো? আসলে পরপর দুটো খুন হয়ে গেল, তাই মাথাটা ঠিক কাজ করছে না, তাই আর কি। ইটস ওকে, আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব কেসটার একটা সুরাহা করা যায় কিনা। আমরাই বা কতদিন এখানে পড়ে থাকবো? কলকাতায় কতগুলো কাজ জমে গেছে অলরেডি। আচ্ছা অরিন্দা, খুনি কি এই বাড়িতেই আছে নাকি বাইরের কেউ? না মানে বাড়ির লোকগুলোকে দেখে ঠিক খুনি বলে মনে হচ্ছে না, তাই বললাম আর কি। খুনি বাইরে নাকি ঘরে সেটা বার করতে আরো 2 দিন লাগবে আমার। বাড়ির চারপাশে একটু নজর রাখতে হবে বলে মনে হচ্ছে। খুনি খুব শীঘ্রই এমন কিছু একটা করার চেষ্টা করবে যেটা তাকে ধরিয়ে দিতে সাহায্য করবে। প্রত্যেকটা কেসে এটা ভীষণ কমন থিং। আর এটাই অপরাধীদের সাইকোলজি। নিজেদের ধরার ক্লু নিজেরাই হাতে তুলে দেয়। এবার শুধু সেই ক্লুটা খুঁজে পাওয়ার অপেক্ষা, তাহলেই কেল্লা ফতে। কেটে গেছে আরও 2 দিন। এই 2 দিন অরিন রাতটুকু ছাড়া ছোট মাসির বাড়িতে ঢোকেনি। তবে রাতেও যে মাঝে মধ্যে বেরিয়েছে সেটা ছোট মেশো ছাড়া আর কেউই জানে না। ছোট মাসি জানতে পারলে তুলকালাম করবে, তাই তাকে জানানোর রিস্কও আর ওরা নেয়নি। লাস্ট দিন অরিন মুখার্জি বাড়িতে বলে এসেছিল যে ও জেনে গেছে খুনি কে বা কারা। সামনে 2 দিনের মধ্যেই খুনিকে হাতে নাতে ধরবে সেটাও বলে এসেছে। ইন্সপেক্টর কুন্ডু তো অবাক। খুনি কে সেটা জেনে গেছে মিস্টার সেন? কই, তাকে তো বলেনি কিছু। কিন্তু নোটে অবশ্য টোপটা বুঝতে পেরেছিল। এতদিন অরিন সেনের সাথে থেকে এটুকু যদি না বোঝে তাহলে তার অ্যাসিস্ট্যান্ট হলো কি করে? অরিন যে খুনিকে সতর্ক করার জন্য ওটা বলেছে সেটা বলাই বাহুল্য। খুনি যদি এ বাড়িতেই থাকে তাহলে সে এটা শুনে একটু হলেও ঘাবড়ে যাবে। আসলে অপরাধীরা কখনই সাহসী হয় না, হয় খানিকটা ভীতুই। হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্যে কিংবা নিজের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে হয়তো খুন করে, কিন্তু মনের মধ্যে ভয়টা থেকেই যায়। আর অরিন সেই ভয়টাকেই কাজে লাগায়। কি মশাই, আপনি যে একদম চুপচাপ হয়ে গেলেন। বলি খুনি কে সেটা আপনি সত্যিই জানেন না? না মানে পরশু যে বললেন
খুনিকে সেটা আপনি জেনে গেছেন। কই, আমায় তো কিছু বললেন না। আমি কিন্তু এই কেসে অফিসার ইনচার্জ। হ্যাঁ, আপনি কিন্তু আমাকে কিছু লুকোতে পারবেন না। দেখুন অফিসার, আমি আমার নিয়মেই কেসটা সলভ করব। যখন জানানোর প্রয়োজন হবে তখন আমি নিশ্চয়ই জানাবো, তার আগে বা পরে নয়। এত দিন ধরে আপনি আমায় দেখছেন, এত কেস সলভ করলাম একসাথে, আর এখনো এতটুকুই জেনে উঠতে পারলেন না আমার সম্পর্কে। দুদিন আগে যখন আমি বলেছি যে আমি খুনিকে চিনেছি, তখন আমি খুনিকে সত্যি চিনতাম না, জানতাম না। তাহলে ঢপ মারলেন মাইরি, পুরো কাঁচা ঢপ। মানে সরি, স্লিপ অফ টাং হয়ে গেল আর কি। তা আপনি এখন জানেন খুনিকে, নাকি আরো সময় লাগবে? তা আপনি কিছু কি বার করতে পারলেন অফিসার কুন্ডু? আপনি তো এই কেসের অফিসার ইনচার্জ। আপনি ঠিক কি কি খুঁজে বের করলেন এই দুদিনে? এই ছোঁড়া, তুমি বড্ড বাজে কথা বলো। ছোট আছো, ছোটর মতো থাকো। তুমি জানো আমি একজন পুলিশ অফিসার, আমার সাথে এভাবে কথা বলছো? যা বাবা, আমি আর কি বড় বড় কথা বললাম। আপনি যেমন অরিন্দাকে জিজ্ঞাসা করলেন আর কদিন লাগবে খুনিকে ধরতে, তেমনি আমিও আপনাকে জিজ্ঞাসা করলাম। আপনি তো নিজেই বলেছেন যে আপনি এই কেসের দায়িত্বে আছেন। তা সাধারণ মানুষ হয়ে আমি জানতে চাইতে পারি না? বলুন। চুপ করবি নোটে, সত্যি বড্ড বেশি কথা বলিস তুই। আরে উনিও তো ওনার মতো করে চেষ্টা করছেন, না পারলে কি করবেন বল? আপনি কিছু মনে করবেন না অফিসার, বাচ্চা ছেলে তো, তাই অপ্রিয় সত্যি কথাগুলো সবসময় যে বলতে নেই এটাও এখনো বুঝে উঠতে পারলো না। কি আর করবো বলুন। চলুন চলুন, মুখার্জি বাড়িতে গিয়ে দেখি ওখানে কি হাল। অফিসার কুন্ডু ঠিক বুঝলেন না অরিনবাবু নোটেকে শাসন করলেন নাকি সাপোর্ট করলেন। টানা কয়েকদিন ধরে তদন্ত করেছে অরিন তার নিজের মতো করে। খুনি এই বাড়িতেই আছে, তাতে আর কোনো সন্দেহ নেই অরিনের। ইন্সপেক্টর স্বপন কুণ্ডুও সমান তালে তদন্ত চালিয়েছেন। বারবার বাড়ির প্রত্যেক সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছেন, কিন্তু কিছুই তিনি উদ্ধার করতে পারেননি। তবে তার সন্দেহের কথা তিনি অরিনকে বলেছেন। এবারই জামাই দীপক চ্যাটার্জিকেই তিনি সন্দেহের লিস্টে প্রথম রেখেছেন। একমাত্র দীপকেরই মোটিভ স্পষ্ট, বাকি কারোরই তেমন কোনো মোটিভ নেই। রত্নাদেবী দীপকের কথা জানতে পেরেছিল, তাই দীপক রত্নাকেও মেরে ফেলেছে। কেস সলভড। খানিক হেসে অরিন বলল, ব্যাপারটা যদি এতটাই সোজা হতো তাহলে আপনি এতদিন ধরে আমাকে আটকে রাখতেন না অফিসার। এই বাড়ির কেউই সন্দেহের তালিকার বাইরে নয়, কিন্তু খুনটা যে দীপক করেছে সেটা আপনি বা কি করে এত নিশ্চিন্ত হচ্ছেন? আরে মশাই, আর কেই বা করবে খুনটা এই দীপক ছাড়া? একটু ভাবুন, বাকি কারোর মোটিভ অতটা স্ট্রং নয় দীপকের মতো। তাহলে প্যাঁচটা তো ওখানে। তবে আজ সন্ধ্যের মধ্যে খুনিকে ধরা যাবে আশা করছি। কিরেনটে, পারবো তো? একদম অরিন্দা, এবার কেল্লা ফতে হবে। তোমার এতদিনের খাটনি তো আর বিফলে যেতে পারে না। আপনারা কি জেনে গেছেন যে খুনিকে? জেনে গেছি সেটা ধরেই নিতে পারেন। আপনিও সন্ধ্যের মধ্যে জেনে যাবেন আশা করছি। তার জন্য আপনাকে সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তার আগে আপনি সুন্দরনগর স্টেশনে কয়েকজন পুলিশ পাহারার ব্যবস্থা করুন। একটা ছবি ওদের কাছে দিয়ে রাখবেন, যাতে তাকে বা তাদের স্টেশনে দেখলেই যেন আপনাকে খবর দেয়। আপনি কার কথা বলছেন বলুন তো? কার ছবি দেবেন? সব জানতে পারবেন। যা হওয়ার আজকেই হবে, একটু ধৈর্য ধরুন। আজ একটার পর একটা সিগারেট ধরেই চলেছে অরিন। প্রত্যেকটা কেসের লাস্ট মুহূর্তে ঠিক এটাই করে। এত টেনশন করতে থাকে যে ধূমপানের মাত্রা বেড়ে যায়। আপনি এদিকে একটু নজর রাখুন, আর যা বললাম সেই মতো কাজ করুন। আমি একবার ছোট মাসির বাড়ি থেকে ঘুরে আসছি। হ্যাঁ অরিন্দা, চলো, বড্ড খিদে পেয়েছে, বিকেলের দিকে আসবো। তোরা তো খিদে পায় কেন বলো তো নোটে? যতক্ষণ পর্যন্ত কেস সলভ না করতে পারবো আমার তো খাবার গলা থেকেই নামবে না। আমার একটু চুপচাপ রেস্ট নেওয়ার প্রয়োজন, তাই যাচ্ছি। তুমি রেস্ট নেবে আর আমি একা খাবো, এই তো ব্যাপার। চল চল, আর দেরি করো না। কি ব্যাপার বলুন তো মিস্টার সেন, আপনি হঠাৎ আমাদের সবাইকে এই ঘরে বসতে বললেন? কিছু খবর আছে খুনির ব্যাপারে? মিস্টার মুখার্জি, কিছু খবর আছে বলেই তো আপনাদের এই ঘরে আসতে বললাম।
আরে আপনার জন্য মশাই বাড়ি থেকে বেরোতেই পারছি না, কতগুলো মিটিং ক্যান্সেল করতে হলো, এভাবে আর কতদিন বলুন তো। কথাগুলো খুবই রেগে গিয়েই বললেন দীপক চ্যাটার্জি। আরে এত উত্তেজিত হচ্ছেন কেন মিস্টার চ্যাটার্জি? কুল ডাউন, সব জানতে পারবেন। এই যে আপনার এতগুলো মিটিং ক্যান্সেল করতে হয়েছে, সেটা কি আর আমার ভালো লাগছে বলুন? কিন্তু কি করব বলুন, আমার কাজটা তো আমাকে করতে হবে। আরে কে দিয়েছে আপনাকে এই কাজের দায়িত্ব? পুলিশের থেকেও আপনি বেশি বোঝেন নাকি? বাড়ির লোকেদেরকেই আপনি সন্দেহ করছেন, এই বুঝি আপনার গোয়েন্দাগিরি? আমি ঠিক কেমন ধরনের গোয়েন্দা সেটা আপনি একটু পরেই জানতে পারবেন। দেখো দীপক, ওনাকে ওনার কাজ করতে দাও। তাছাড়া আমি ওনাকে অ্যাপয়েন্ট করেছি এই কাজে। আমার জানা প্রয়োজন কে আমার বাবাকে আর আমার স্ত্রীকে খুন করেছে। কে বলতে পারে, হয়তো তুমিই করেছো, নিজের স্বার্থের জন্য। তোমার তো এই বাড়ির সম্পত্তির ওপর বরাবরই নজর ছিল। আরে কি বলতে চাইছেন আপনি দাদা? আমি করেছি এই খুনগুলো? আপনি সরাসরি আমাকে দায়ী করছেন এভাবে? আমি কিন্তু আপনার নামে মানহানির মামলা করতে পারি দাদা। চুপ করো তুমি। তোমার মান থাকলে তবে তো তুমি মানহানির মামলা করবে। ফুসলি আমার বোনকে বিয়ে করেছো, সে কি এমনি এমনি? আমি কিছু বুঝি না ভেবেছো? হ্যাঁ, তুমি বোনকে জোর করনি সম্পত্তির ভাগ বুঝে নেওয়ার জন্য? কি ভেবেছো আমি কিছু জানি না? বেশ করেছি, জোর করেছি। আপনি একাই সব ভোগ দখল করবেন ভেবেছেন? আপনার বাজারে কত টাকা লোন সেটা কি আমি জানি না? হতেই তো পারে সেই টাকার জন্যই আপনি বাবাকে। চুপ করুন আপনারা, একদম চুপ করে বসুন। এখানে আপনাদের ডাকা হয়েছে নিজেদের মধ্যে ঝামেলা করার জন্য নয়। কে খুন করেছে, কেন খুন করেছে সেটা খোঁজার দায়িত্ব আমার আর পুলিশের। যেই করেছেন কাজটা তাকে উপযুক্ত শাস্তি পেতেই হবে। মোটিভ আপনাদের সবার আছে, কিন্তু কার মোটিভ জোরালো সেটাই দেখার। তাই আমি কিছু বলার আগে পর্যন্ত চুপ করে থাক। কিছুক্ষণ পুরো ঘরটাতেই পিন ড্রপ সাইলেন্ট হয়ে রইল। তারপর অরিন বলতে শুরু করলো, আপনারা কি জানেন যে আপনাদের বাড়িতে দুটো নয় 3টে খুন হয়েছে? 3টে খুন? মানে আরেকজনকে? আপনার মা। হ্যাঁ মিস্টার মুখার্জি, আপনার মাকেও খুন হতে হয়েছে। কিন্তু সেটা আপনি কি করে জানলেন? আপনি তো সেই সময় ছিলেন না ওখানে। ছিলাম না। থাকলে আজ আপনার বাবাকে আর আপনার স্ত্রীকে এভাবে চলে যেতে হতো না। একটু খোলসা করে বলুন মিস্টার সেন, মাকেও খুন করা হয়েছিল? কিন্তু কে করেছে এই খুনগুলো? আমরা কার কি ক্ষতি করেছি মিস্টার সেন? ক্ষতি কে করেছে, কতটা করেছে, আর সেই ক্ষতির জন্যই কি এতগুলো খুন কিনা, সেটাই এখন বলবো আমি। তার আগে আমি একটা ছোট্ট গল্প আপনাদের শোনাতে চাই। আজ থেকে 30 বছর আগে একজন ব্যক্তি কাজের সূত্রে মোহনপুর গ্রামে যায়, আর সেই গ্রামেরই একটি মেয়ের প্রেমে পড়েন। মেয়েটির বাবা মা খুব গরিব, এমনিতেই তারা জাতের দিক থেকেও নিচু। তবুও তো প্রেম আর জাত ধর্ম মানে না, তাই তাকে আটকে রাখাও যায় না। মেয়েটা রোজ আসতো ছেলেটার বাংলোতে, জঙ্গল থেকে জংলি ফুল এনে ছেলেটার ঘরে সাজাতো। একদিন তুমুল বৃষ্টির দিনে সেই নারী এবং পুরুষ নিজেদের প্রেমকে পূর্ণতা দিয়েছিল। তার কদিন পরে ছেলেটা মোহনপুর গ্রাম থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে মেয়েটা সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। মেয়েটিকে কথা দিয়ে আসে যে সে আবার আসবে এবং তাকে সম্মান দিয়ে বাড়ি নিয়ে যাবে। কিন্তু ব্রাহ্মণ ঘরের ছেলে একটা নিচু জাতের মেয়েকে বিয়ে করে ঘরে তুলবে, সেটা তার বাবা মা কখনোই মেনে নেয়নি। সমস্ত সম্পত্তি থেকে ছেলেকে বঞ্চিত করে দেবে এই হুমকি দিয়ে ছেলেকে আবার বিয়ে দেন তাদের নিজেদের পছন্দের পাত্রের সাথে। মেয়েটি তার বাবাকে নিয়ে এসেছিল ছেলেটার বাড়িতে, কিন্তু ছেলেটার বাবা মা সব রকমের অপমান করে তাদেরকে তাড়িয়ে দেয়। সেই সময় ছেলেটি এবং তার বর্তমান স্ত্রী কেউই বাড়িতে ছিল না। মেয়েটি জানতে পেরেছিল যে সে অন্তঃসত্ত্বা, তাই বাধ্য হয়ে ছেলেটার বাড়িতে গিয়েছিল। ছেলেটা আর যায়নি মোহনপুরে, হয়তো গ্রামে সেই মেয়েটার কথা সে ভুলেই গিয়েছিল। কিন্তু মেয়েটার সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো, আর তার মধ্যে মেয়েটা একটু একটু করে প্রতিশোধের বীজ বপন করতে লাগলো। তারপর একদিন ছেলেটা অনেকটাই বড় হলো আর সুযোগের অপেক্ষা করতে লাগলো।
অনেক খোঁজার পর তার বাবার বাড়ির সন্ধান সে পেল, কারণ আগের বাড়িতে তারা কেউ আর থাকতো না, তাই নতুন ঠিকানা খুঁজে বার করতে একটু সময় লেগে গেল। তারপর বাড়িটাকে রোজ নজর করতো আর সুযোগ খুঁজে বেড়াতো। একদিন সে তার স্ত্রীকে নিয়ে তার বাবার বাড়িতে এলো কাজ খুঁজতে। বলল তারা এই বাড়ির গিন্নিমা গ্রামের লোক, তাদের ছেলে তাদের বাড়ি থেকে বার করে দিয়েছে। গিন্নিমার দয়ার শরীরতে কাজে রেখে দিল বুড়ো বুড়িকে, কোনো খোঁজ খবর না নিয়ে। বুড়ো বুড়ি দুটোই তাদের ছদ্মবেশ, যেটা গত 2 বছর ধরে কেউ বুঝতে পারেনি। আচ্ছা, আপনাদের বাড়ি সেই কাজের লোক দুজন কোথায়? এতক্ষণ তো দেখলাম না। এতক্ষণে সবার হুঁশ ফিরল। তাই তো, হরেন আর লক্ষ্মী ওরা তো বাড়ি নেই। সারা বাড়ি খুঁজেও ওদের পাওয়া গেল না। এর মধ্যেই অফিসার স্বপন কুণ্ডুর ফোন বেজে উঠল। ফোনে কথা বলে ওনার মুখটা হঠাৎই যেন উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ মিস্টার সেন, আমার লোক ওদের ধরেই ফেলেছে, এখানেই নিয়ে আসছে। হ্যাঁ, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না মিস্টার সেন, কি হচ্ছে কি এসব? ওনারা বয়স্ক মানুষ, তাছাড়া যথেষ্ট ভালো মানুষ। ওনারা কেন এসব করতে যাবে বলুন তো? আপনাদের নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। কোথাও কোনো ভুল হচ্ছে না মিস্টার মুখার্জি। আর যাদের আপনি বয়স্ক বলছেন তাদের বয়স খুব বেশি হলে 30-এর আশেপাশে। মহিলার বয়স তো আরও কম। নিখুঁত সাজে তাদের আপনারা চিনতেই পারেননি এতদিন। খুব পাকা খেলোয়াড় না হলে এটা অসম্ভব। এতগুলো দিন নকল সাজে, নকল অভিনয়ে নিজেদের লুকিয়ে রাখাটা সত্যি ওদের এলেম আছে। কিন্তু গল্পটা কার ছিল মিস্টার সেন? আপনি এতক্ষণ কার কথা বলছিলেন? এখনো বুঝলেন না? গল্পটা আপনার বাবা অজয় মুখার্জির গল্প। হ্যাঁ, মানুষ হিসেবে সত্যি তিনি ভালো ছিলেন, কিন্তু ওনার জীবনের এই অন্ধকার অধ্যায়টা উনি সারা জীবন লুকিয়ে রেখেছিলেন। বাকিটা না হয় ওনাদের মুখ থেকে শুনবেন। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন পুলিশ এসে ঢুকল, সাথে সেই বুড়ো বুড়ি। আমাদের কেন ধরে নিয়ে এলেন পুলিশ বাবু? আমরা কি করেছি? কিছু করেননি যখন পালাচ্ছিলেন কেন? পালাচ্ছিলাম কোথায়? আমরা তো দেশের বাড়ি যাচ্ছিলাম। শুনেছি ছেলেটার খুব শরীর খারাপ, ওই তাই আর কি। আর মিথ্যে বলে কোনো লাভ নেই গণেশ বাবু। আর আপনার স্ত্রীর নাম তো মিনতি, তাই না? এখানে নকল নাম, নকল সাজ, নকল পরিচয় এসে উঠেছেন, আর তারপর ঠান্ডা মাথায় 3-3টে খুন। কি তাই তো? কি বলছেন কি আপনারা? আমরা খুন করব কেন? এর মধ্যেই অরিন কখন যেন উঠে গিয়ে গণেশের মাথা থেকে নকল চুলের উইকটা খুলে ফেলল। এখন আর সাদা চুল নয়, সম্পূর্ণ কাঁচা কালো কুচকুচে চুল গণেশের। সবার যেন চোখ কপালে উঠল। এ কি দেখছে সবাই? এতদিন এদের দেখে বুঝতেই পারেনি যে এরা বয়স্ক নয়। কি করে সম্ভব হলো? নিজেদের চোখকেই এরা কেউ বিশ্বাস করতে পারছে না। এবার পুরো ব্যাপারটা আপনি খুলে বলবেন গণেশবাবু, নাকি আমি বলবো? থাক, আমি বলছি, আপনি বরং একটু মিলিয়ে নিন ঠিকঠাক বলছে কিনা। তারপর অরিন বলতে শুরু করলো পুরো ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছে। গণেশ আর মিনতি এখানে আসার কিছুদিন পর একদিন বিকালে সুমিতা দেবী ওদের নিজেদের মধ্যে কিছু বলা কথা শুনতে পায়, আর তারপরে বুঝতে পারে যে ওরা নকল পরিচয় এখানে এসেছে, আর ওদের মতলবটাও বুঝতে পেরেছিলেন। সুমিতা দেবী ওদের হুমকি দিয়েছেন অজয়বাবু ফিরলে সবটা বলে দেবেন। সেদিন বাড়িতে কেউ ছিল না, আর সেটাই ছিল সুযোগ। খাবারে অতিরিক্ত ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, যেটা সুমিতা দেবী একদমই বুঝতে পারেননি। এমনিতে তার হার্টের অসুখ ছিল, তাই অতিরিক্ত ঘুমের ওষুধে হার্ট অ্যাটাক হয় রাতে ঘুমের মধ্যে। সকালে ডাক্তারবাবু এসে হার্ট অ্যাটাকের কথা সবাইকে বলেন। যেহেতু ওনার হৃদরোগ ছিল, তাই কারোরই কোনো সন্দেহ হয়নি। তারপর বছর 2-এর মধ্যে আর কিছুই করে না ওরা। পরপর বাড়িতে মৃত্যু হলে ব্যাপারটা সন্দেহজনক হতে পারে, এটা ভেবেই চুপ ছিল। তারপর সুযোগেরও প্রয়োজন আছে। এই 2 বছরে সবার কাছে খুব প্রিয় হয়ে উঠল ওরা। প্রয়োজনের থেকে বেশি দেখাশোনা করা, সবার সব প্রয়োজন না বলতেই সেটাকে মিটিয়ে ফেলা, একেবারে বাড়ির সদস্যের মতোই হয়ে উঠল ওরা। কারণ কখনোই সন্দেহের কোনো আঙুলই ওদের দিকে কেউ তুলতে পারেনি। কিন্তু সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে গণেশ অজয়বাবুর ঘরে যায় আর তাকে সবটা খুলে বলে।
যে ও অজয়বাবুর নিজের সন্তান এবং হিসেব মতো বড় সন্তান। মনে করিয়ে দেয় অজয়বাবুর পুরনো সব কথা। কিন্তু দুর্ভাগ্যবশত নিজের সম্মান রক্ষার্থে অজয়বাবু গণেশের সব কথা অস্বীকার করেন এবং কিছু টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। কিন্তু গণেশ রাজি হয়নি। সে অজয়বাবুর সমস্ত সম্পত্তির মালিক হতে চেয়েছে। বলাই বাহুল্য, অজয়বাবু তাতে কখনোই রাজি হয়নি। নিজের ঘরে বসে কথা বলছিলেন যাতে এসব কথা কেউ শুনতে না পায়, তাই খুব আস্তে আস্তে কথা বলছিলেন অজয়বাবু। গণেশকে সন্তান হিসেবে অস্বীকার করার ফলস্বরূপ সেদিন অজয়বাবুকেও মরতে হয়। প্রথমে গণেশ আর মিনতি মিলে বালিশ চাপা দিয়ে মেরে দড়িতে ঝোলা দেয় অজয়বাবুকে। গণেশ আর মিনতির পক্ষে অজয়বাবুকে তুলে দড়িতে ঝোলানো সম্ভব ছিল না, তাই সে অন্য একটা ছেলের সাহায্য নেয়। সেই ছেলেটাকে আগেই আসতে বলে দিয়েছিল ফোন করে। এমন একটা কিছু ঘটতে পারে সেটা আন্দাজ করেছিল গণেশ, তাই আগেই ব্যবস্থা করে রেখেছিল। ওই ছেলেটিও মোহনপুরের ছেলে, গণেশের জিগরি দোস্ত। বাড়ির সদর দরজার চাবি গণেশের কাছেই থাকতো, আর সেই সুযোগে ছেলেটাকে বাড়িতে ঢুকিয়ে কাজ সেরে আবার ছেলেটাকে বাড়ির বাইরে পাঠায়। সবটাই খুব পরিকল্পনা মাফিক। হাটঘাট বেঁধেই করেছে, কিন্তু বুঝতে পারেনি ডিটেকটিভ অরিন সেন এই কেসের দায়িত্ব নেবে। যদিও পুরো কৃতিত্বটাই আমার ভাই নির্মাল্যর। ও সেদিন অজয়বাবুর ডেড বডি দেখেই সন্দেহ করেছিল, তাই আমাকে কেসটা নিতেই হলো। গত কয়েকদিন ধরে আমি এই কেসের সুরাহা নিয়েই ভেবেছি শুধু। অনেকবার রাতে দিনে লুকিয়ে আপনাদের বাড়িতেও এসেছি। তেমনই এক রাতের বেলা গণেশের ঘরের পাশে জানলায় কান রেখে অনেক কিছু জানতে পারি। যেদিন রত্নাদেবী খুন হলো সেদিন আমার গণেশের হাবভাব থেকে সন্দেহ হয়েছিল। একজন খুনি যতই চেষ্টা করুক নিজের ভয় পাওয়া চোখ দুটোকে লুকিয়ে রাখতে পারে না। সাধারণ মানুষের কাছ থেকে পারলেও একজন ডিটেকটিভের চোখে ধরা পড়বেই। আমি সবাইকে পর্যবেক্ষণ করেছি নানানভাবে, কিন্তু গণেশের সাথে কথা বলে বুঝেছি ওর অনেক কথা জড়িয়ে যাচ্ছে, এমনকি ঘাম জমছে ওর কপালে। আমার চোখের দিকে তাকেও কথা বলতে পারছিল না। গণেশ আর মিনতি দুজনেরই এক অবস্থা। মিনতির অবস্থা তো আরও সঙ্গীন। স্বামীর সাথে মিলে পাপ করেছে, কিন্তু ভয়ে সে বেশ সিটিয়ে গেছে। রত্নাদেবীকেও তারা একই কারণে মেরেছে, কারণ রত্নাদেবী জানতে পেরেছিল যে ওনার শ্বশুর আর শাশুড়িকে গণেশ আর মিনতি মিলেই মেরেছে। যদিও এই বাড়িতে ওনার নাম হরেন আর লক্ষ্মী। কি গণেশবাবু, সবটা ঠিক বলছি তো? ভুল হলে ধরিয়ে দেবেন কিন্তু। তো ওদের কথোপকথন শুনেই আমি মোহনপুরে যাই। ওরাই নিজেদের মধ্যে পুরো ব্যাপারটা আলোচনা করেছিল। তবুও আমি শিওর হওয়ার জন্য মোহনপুরে যাই আর সুনিতা দেবীর মানে গণেশের মায়ের সাথে দেখা করি। ওনাকে এটা বলে ভয় দেখাই যে উনি যদি সত্যি কথা না বলেন ওনার ছেলে আর প্রাণে বাঁচবে না। যতই হোক মা তো। ছেলের প্রাণের ভয়ে গড়গড় করে সব উপড়ে দিল। কিভাবে অজয়বাবুর সাথে তার দেখা হয়েছে, কিভাবে গণেশের জন্ম হয়েছে, এমনকি তিনি যে ছেলেকে প্রতিশোধ পরায়ণ গড়ে তুলেছেন সেটাও খুব গর্বের সাথে স্বীকার করলেন। ওনার সমস্ত বয়ান আমার কাছে রেকর্ড করা আছে। আজ যে গণেশ পালাবে মিনতিকে নিয়ে সেটাও গণেশের কথা থেকেই জানতে পেরেছিলাম। গণেশের ঘরটা এই বাড়ির একেবারে কোণার দিকে হওয়ায় আড়ি পাততে আমার খুব সুবিধা হয়েছে। যদিও ওই পাঁচিল টপকে ঢুকতে বাপু বড্ড কষ্ট হয়েছে। দু এক জায়গায় ছুলে ছিঁড়েও গেছে। এর মধ্যে একদিন আমার উপরে হামলাও হয়েছিল। সেটা অবশ্য নোটে ছাড়া আর কেউ জানে না। একটা চার চাকা এসে ফাঁকা রাস্তায় আমাকে চাপা দিতে চেয়েছিল। কপাল জোরে বেঁচে গেছি একটুর জন্য। যে ছেলেটা গণেশকে সাহায্য করেছিল তার ঠিকানা গণেশই না হয় বলবে। এটা আর আমি খোঁজার চেষ্টা করে নিই। আর পুলিশ সুনিতা দেবীকেও ধরবেন। কয়েকজনকে আমি পাহাড়ে রেখে এসেছি যাতে উনি পালাতে না পারেন। আরে আপনি তো মশাই পুরো ফাটিয়ে দিয়েছেন। কবে আর কখন করলেন এত কিছু? মোহনপুরেই বা কবে গেলেন? কিরে নোটে, কিছু বল। হ্যাঁ, আমি অরিন্দার সাথে গিয়েছিলাম মোহনপুরে। আমাদের কাছে সব রেকর্ডিং রয়েছে। পুলিশকে জানালে গণেশবাবুও হয়তো কোনোভাবে জেনে গিয়ে অ্যালার্ট হয়ে যেত, তাই পুলিশকে জানায়নি। ওরে বাবা ছোকরা, তুমিও তো সব জানো দেখছি, আর আমি পুলিশ হয়েও অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। ধুর, চাকরিটা আবার ছেড়েই দেবো মশাই। আপনি থাকতে আমাদের পুলিশের আর কাজ কি বলুন? সেটা আপনি রাগ থেকে বলছেন,
কিন্তু আপনিও তো কম খাটেননি কেসটার জন্য। কি গণেশ, আর কিছু বলবে? ওই বদলোকটারে মেরেছি বলে কোনো আক্ষেপ নেই আমার। ওই লোকটা আমার মারে ঠকিয়েছে, আমারে ঠকিয়েছে। আর একটু সুযোগ পাইলে পুরো পরিবারটারেই শেষ কইরা দিতুম। রাগে জলজল করছে গণেশের চোখ দুটো। গণেশ আর মিনতিকে পুলিশ ধরে নিয়ে গেল। অভিজিৎবাবু এবং তার পরিবার এখনও একটা ঘোরের মধ্যে আছেন। পরপর ঘটে যাওয়া ঘটনাগুলো কিছুতেই যেন বিশ্বাস করে উঠতে পারছেন না। কারো যে এত রাগ থাকতে পারে সেটা আন্দাজই করতে পারেননি কখনো। বিশেষ করে অজয়বাবুর মতো মানুষের এমন একটা অতীত থাকতে পারে সেটা দুঃস্বপ্নেও ভাবেনি কেউ। অভিজিৎবাবু একটা খাম তুলে দিল অরিনের হাতে। আপনি আমাদের যা উপকার করলেন তাতে এই পরিমাণ পারিশ্রমিক হয়তো আমরা আপনাকে দিতে পারবো না। খুব যৎ সামান্য কিছু পারিশ্রমিক আছে, আপনি নিলে আমরা খুশি হব। অনিতা খুব ভেঙে পড়েছে ঘটনাগুলো শুনে। কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়েছিল, তাই ওনাকে ওনার ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হয়েছে। অরিন খামটা হাতে নিয়ে বলল, আমি শখে গোয়েন্দাগিরি করি না মিস্টার মুখার্জি, তাই পারিশ্রমিক তো নেবই, কারণ এটাই আমার প্রফেশন। আপনি আমাকে এই কেসে ইনভলভ করেছেন যখন, পারিশ্রমিক তো নিতেই হবে। তবে সাবধানে থাকবেন, আর এত সহজে কাউকে বিশ্বাস করবেন না। আসছি, ভালো থাকবেন। অরিন, নোটে আর ইন্সপেক্টর কুণ্ডু বেরিয়ে গেলেন মুখার্জি ভিলা থেকে। আপনি যে এমন খেল দেখাবেন মশাই ভাবতেই পারেন। ছিটে ফোঁটাও জানতে দিলেন না। আমাকে কি আপনার একেবারে অপদার্থ মনে হয়? নোটে ফিক করে হেসে ফেলল কথাটা শুনে। তাহলে স্যার আপনি কি সত্যি সত্যি চাকরিটা ছেড়ে দেবেন? তাহলে কিন্তু আমাদের দলে যোগ দিতে পারেন বলে আরও খানিকটা হেসে নিল নোটে। ইন্সপেক্টর কুণ্ডু যে বেজায় রেগে যাচ্ছেন সেটা অরিন বুঝতে পেরে নোটেকে নিয়ে কেটে পড়ল ওখান থেকে। সে কি রে, কাল সকালেই চলে যাবি অরু? আসার পর থেকে তো শুধু কাজই করে গেলি 2 দিন। আর 2 দিন তো থেকে যেতে পারতি রে বাবা। আবার আসবো ছোট মাসি, এবার যেতেই হবে গো। বাবার কাছে শুনলাম একজন ভদ্রলোক নাকি বারবার এসে আমার খোঁজ করছেন। মনে হচ্ছে নতুন কোনো কেস নিয়ে এসেছেন। ঠিক আছে, মিনির সাথে সময় করে কিন্তু দেখা করিস। করব দেখা। ছবিতে তো দেখলাম মহারানী তো বেশ বড় হয়েছে, তা আমাকে চিনতে পারবে তো? ছোট মাসি বুঝল ছবি দেখে ছেলের মন গলেছে। ব্যাস, এবার 4 হাত এক করে দিলেই শান্তি।